শুনছেন সবসময় রেডিও 48 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM-এ এবং আশা করছি আপনারা অনেক ভালো ছিলেন এবং সবসময় যেমন ভালোর দলে থাকেন তেমন ভালোর দলেই ছিলেন। এবং আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করব উইথ সাম নিউ গেস্টস এবং তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমাদের কাছে কিছু অডিও ক্লিপ রয়েছে, কিছু ইমেল রয়েছে যেগুলো আমরা পড়ে শোনাতে চাই আপনাকে, এবং আশা করছি সব কিছু মিলিয়ে আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে এবং জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো আশা করছি, যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এমন একজনের কাছ থেকে ঘটনা পেয়েছি, একজন পুলিশ সদস্যের কাছ থেকে ঘটনা পেয়েছি। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আশিক হাসান। ওনার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। উনি ওনার গ্রামের নাম জানিয়েছেন, তবে গ্রামের নামটি আমি বলছি না। উনি বর্তমানে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। পুলিশের চাকরির সুবাদে বিভিন্ন জায়গাতেই তো পোস্টিং তার হয়েছে, বিভিন্ন জায়গায় ডিউটি করেছেন। 2022 সালে গাজীপুরে ওনার পোস্টিং হয়। তখন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। চলুন সেই ঘটনাই এখন আমরা শুনি। মূল ঘটনা মূলত রাতের বেলাতেই হয়েছিল, কেননা রাতের বেলাতে ওনারা টহল ডিউটিতে বেরিয়েছিলেন। এই যে আশিক ভাই, ওনার নাকি রাতের বেলা ডিউটি দিতেই বেশি ভালো লাগতো, কেননা রাতের বেলা মানুষজন কম থাকে, ধুলো বালি, রাস্তায় যান চলাচলও কম থাকে, তাই রাতের ডিউটিটা এক একজনের কাছে এক এক রকম লাগে। ওনার কাছে আবার এই ডিউটিটা বেশ মজারই লাগে। তো উনি চেষ্টা করতেন অধিকাংশ সময় রাতের বেলা ডিউটি নিতে, যেহেতু ওনার মজা লাগে। এমনই এক রাতের বেলা ওনারা বের হয়েছেন একটা পেট্রোল ডিউটি অর্থাৎ টহল ডিউটি নিয়ে। তো ওনাদের সাথে একজন সাব ইন্সপেক্টর ছিলেন, আর ওনারা যে পুলিশ ভ্যানটা নিয়ে বেরিয়েছেন, একজন ড্রাইভার ছিল আর 3 জন কনস্টেবল ছিল। এর মধ্যে একজন সিনিয়র কনস্টেবল ছিল যার নাম হচ্ছে মামুন, আর অনেক নামে একজন সনাতন ধর্মাবলম্বী ব্যাচমেট ছিলেন এই আশিক ভাইয়ের। তো এই মোট 5 জন ওনারা টহল দেওয়ার জন্য বেরিয়েছেন। তো ঠিক কোন থানা থেকে ওনারা বেরিয়েছিলেন সঙ্গত কারণে সেই থানার নামটা আমরা বলছি না। তো ওনারা তো টহল দিচ্ছেন। রাত 10টার দিকে যিনি পেট্রোল অফিসার, উনি গাড়ি থামিয়ে একটি খাবার হোটেলের সামনে গাড়িটা দাঁড় করান। তারপর ওনারা সবাই মিলে রাতের খাবার সেরে নেন। এরপর রাত 11টার দিকে আবার ওনারা গাড়িটা চালানো শুরু করলেন। পুরো একটা পথের দীর্ঘ জায়গায় তো ওনাদেরকে ডিউটি দিতে হবে, বিভিন্ন জায়গায় বসে থাকতে হয়, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অবজার্ভ করতে হয়। এই জন্য এই ব্যাপারগুলো যারা আসলে ডিউটি করেন তারা বুঝতে পারবেন যে এক পাশ থেকে ও পাশ সোজা চলে গেল, বিষয়টা এরকম না। জায়গায় জায়গায় কিছু কিছু সময় তাদেরকে কাটাতে হয়। অনেক সময় রাস্তার পাশের দোকানে গাড়ি রেখে গল্প গুজব করতে হয়, এটাই তাদের ডিউটির একটা অংশ। তো এমনই একটা জায়গায় ওনারা গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন, ছোট্ট একটা চায়ের দোকান। আর তখন অবশ্য যিনি পেট্রোল অফিসার এবং ড্রাইভার গাড়ির, ওনারা গাড়ি থেকে নামেন নাই। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি খুব জোরে না, আবার আসতেও না। তখন আকাশের অবস্থা একদম কালো হয়ে গেছে, মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছিল। তখন রাস্তা আলোকিত হয়ে উঠছিল, ধুলোবালি মুক্ত রাস্তা, ভালোই লাগছিল আশিক ভাইয়ের কাছে। নিজেরা নিজেদের মধ্যে গল্প করছিলেন, চা সিগারেট খাচ্ছিলেন। বৃষ্টি পড়া যখন কমে গেল, তখন এই যে দোকানদার যিনি, উনি দোকান বন্ধ করে দেবেন, উনি দোকান বন্ধ করে ওইখান থেকে বিদায় নিলেন। আর ওনারাও ওখান থেকে চলে যাবেন এই চিন্তা করে গাড়িতে উঠে বসেছেন। ওনাদের ডিউটি স্থান ছিল গাজীপুরের জিরানি বাজার। তো ওইখানে রাস্তার পাশে অনেক বড় এক জায়গা নিয়েছিল, বিশাল এক ময়লার স্তূপ। তৎকালীন ওই স্থানে অনেক ছিনতাইয়ের ঘটনা নাকি ঘটেছিল, কারণ ওই জায়গাটা ছিল বেশ ফাঁকা এবং নির্জন। ওনারা মূলত ওইখানকারই একটা দোকানে বসে ছিলেন। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জনমানবহীন রাস্তার এক পাশে ওনারা ডিউটি করছেন।
এর মধ্যে হঠাৎ করে ওরা দেখলেন যে এক বৃদ্ধ লোক ওনাদের গাড়ির কাছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো তখন গাড়ির পেছন থেকেই তো দেখা যায় সামনের অংশটা, পুলিশের যেই পেট্রোল গাড়ি যেগুলো আছে আর কি, এগুলো তো সামনের দিকটা ফাঁকা থাকে, বোঝা যায় যে সামনে দিয়ে কি আসছে না আসছে। তো ওনারা দেখেছিলেন যে এরকম একজন লোক আসছে। তখন ওই বৃদ্ধটা এসে, যিনি পেট্রোল অফিসার ছিলেন, তার কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাবারা কেমন আছো তোমরা? তো ওনারাও সালামের উত্তর দেন। তখন পেট্রোল অফিসার বললেন যে কি ব্যাপার চাচা, এই বৃষ্টির ভিতর এত রাত্রে আপনি হাঁটাহাঁটি করছেন, আপনি কি এখানে কোনো দোকানে আসছিলেন, কিছু কিনবেন? তাহলে আমরা আপনাকে সহযোগিতা করি। তখন বৃদ্ধ চাচা বললেন যে না বাবা, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে একটু এগিয়ে আসলাম। তো গাড়িতে যারা ছিলেন তারা সবাই ভেবেছিলেন এই বৃদ্ধ লোকটি হয়তো পাগল টাগল হবে আর কি, না হলে এই বৃষ্টি রাতে একা একা ঘুরে বেড়াচ্ছে কেন, নাকি আবার পথ ভুলে বাড়িঘর খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে না। সকলকে অবাক করে দিয়ে ওই বৃদ্ধ লোকটি বলে উঠলো, বাবা সামনের রাস্তায় দেখলাম একটা মানুষের লাশ পড়ে আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে লাশটাকে উদ্ধার করো। এ কথা শুনে ওনারা তো অবাক, পাল্টা প্রশ্ন তো করতেই হবে যেহেতু ওনারা পুলিশ। তখন বৃদ্ধকে ওনারা প্রশ্ন করেন যে মানুষের লাশ পড়ে আছে মানে? তখন বৃদ্ধটি উত্তর দিল, না বাবা, মানে সামনের যেই ল্যাম্পপোস্টটা আছে ওখানে একটা মাঝ বয়সী ছেলেকে দেখলাম, দেখে মনে হলো মৃত। এ কথা বলেই ওই বৃদ্ধটা খুব দ্রুত হাঁটা শুরু করলো। তাকে পেছন থেকে অনেকবার ডাকার পরও সে আর পেছন দিকে তাকালোই না। এখন বৃদ্ধের মুখে কথাগুলো শুনে ওনারা তো চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই দিকটাতে ওনারা যাবেন। কিন্তু এই যে পেট্রোল অফিসার, উনি বলছেন যে লোকটা মনে হচ্ছে পাগল, আর পাগল না হলে মনে হয় নেশাগ্রস্ত, না হলে এরকম কথা বলে নাকি, রাতের বেলা এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করে নাকি। তারপরও উনি বলছে যে এখানে তো অনেকক্ষণই আছেই, চলো সামনের দিকে যাই, দেখি কি আছে। এই বলে ড্রাইভারকে নির্দেশ দিলেন যে সামনের দিকে গাড়িটা এগিয়ে নিতে। ওনারা গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে ওই যে যেই স্থান যেটার কথা ওই বৃদ্ধ লোকটি বলেছিল ওখানে যান। কিন্তু ওখানে যাওয়ার পর কাউকেই ওনারা দেখেননি। তখন পেট্রোল অফিসার বললেন সবাইকে যে দেখলা, এই লোকটা আসলেই পাগল, এখানে কি কেউ আছে? কেউ তো নাই। তো তখন আবার কি হয়েছে, এই যে সিনিয়র কনস্টেবল মামুন ভাই, উনি বলে উঠলেন যে স্যার আমি একটু জল বিয়োগ করবো, গাড়ি থেকে একটু নামি। তখন পেট্রোল অফিসার বললেন ঠিক আছে নামো, তাড়াতাড়ি চলে এসো। তো উনি গাড়ি থেকে নেমে ওই রাস্তার পাশেই একটা ঝোপের মতো আছে ওই দিকটাতে গিয়েছে। সবাই তার জন্য অপেক্ষা করছে। কিন্তু 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, এই সিনিয়র কনস্টেবল মামুন আর আসে না। তখন পেট্রোল অফিসার যিনি, উনি বলছেন যে কি ব্যাপার, এই ছেলেটা গেল এখনো আসছে না, ঘটনাটা কি, কোনো বিপদ টিপদ হলো না তো? তখন এই যে আশিক ভাই যিনি ব্যাচমেট অনিক, সে আবার এই সিনিয়র কনস্টেবল মামুনকে ডাকতে গেছে। অবাক করা বিষয় হলো সে যাওয়ার পরও সে আর ফিরছে না। কি এক মুসিবত, পেছনে ডিউটি করার মতো একটা লোকও নাই। এখন তিনজনই, 2জন তো চলে গেছে, এখন আরেকজন আবার যাবে এই 2জনকে খোঁজার জন্য। এটা একটা সমস্যা না? তখন গাড়িতে পেট্রোল অফিসার এবং ড্রাইভার ছাড়া কেউ থাকবে না, কিন্তু যেতে তো হবেই। এই জন্য ওই যে পেট্রোল অফিসার উনি বলছেন যে এই আশিক যাও তো, দেখো তো ওরা কি করে। এখন তো গাড়িতে কেউই নেই, কোনো কনস্টেবল নাই। এই আশিক ভাই যখন উনি গিয়েছেন ওই দিকটাতে যে কি হলো অন্য 2জনের এতক্ষণে আসে না কেন, তখন উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন সিনিয়র কনস্টেবল মামুন ভাই আর কনস্টেবল অনিক 2জনেই ঝোপের পাশে রক্তাক্ত এবং কাদা শরীরে লেগে আছে, এমন অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। বিশেষ করে এই যে যেই সিনিয়র কনস্টেবল মামুন, তিনি মূলত রক্তাক্ত। সবচেয়ে বড় ধাক্কাটা যেটা এই আশিক ভাই খেয়েছিলেন সেটা হচ্ছে যে ইনাদের সামনেই একটা লাশ পড়ে আছে। লাশটার অবস্থা খুবই খারাপ, অনেক জায়গায় মাংসের কোনো অস্তিত্বই নাই, শুধু হাড় দেখা যাচ্ছে। মুখমণ্ডলের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে কেউ খুবলে খুবলে খেয়ে নিয়েছে, নাড়ি ভুড়ি বের হয়ে আছে। আর কি বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, আসলে এত গন্ধ আসলে সহ্য করা যাচ্ছিল না। এই দৃশ্যটি দেখার পর ওনার পুরো শরীর তো অবশ হয়ে গেছে, না পারছেন উনি নড়তে, না পারছেন কথা বলতে। ওনার একটু হুশ আসতে এক দৌড় দিয়ে উনি গাড়ির কাছে যান, হাঁপাতে হাঁপাতে পেট্রোল অফিসারকে বলেন যে স্যার এই ব্যাপার। এরপর এই আশিক ভাই
পেট্রোল অফিসার এবং ড্রাইভার তিনজনই ঘটনাস্থলে উপস্থিত হন। দেখেন যে সেম ঘটনা, এই আশিক ভাই ভুল দেখেন নাই। তো এই দৃশ্য দেখে পেট্রোল অফিসার, ড্রাইভার দুজনই তো ভয় পেয়ে যান। তখন ওনারা তড়িঘড়ি করে এই দুইজনকে, অর্থাৎ সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিক, এই দুজনকে কোনো মতে টেনে নিয়ে গাড়িতে ওঠান। তখন দ্রুত থানায় কল দেওয়া হয় যেন আর একটা গাড়ি দ্রুত ফোর্স সহ চলে আসে এবং সাথে একটা ডোমকেও নিয়ে আসে, কারণ লাশটা তো নিয়ে যেতে হবে। গাড়িতে যারা ছিলেন, পেট্রোল অফিসার, ড্রাইভার এবং আশিক ভাই, ওরা তো সবাই মিলে চেষ্টা করছিলেন এই কনস্টেবল অনিক আর সিনিয়র কনস্টেবল মামুনের জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরাতে পারছিলেন না। তাই অতি দ্রুত তাদেরকে নিকটস্থ হসপিটালে নেয়ার বন্দোবস্ত তারা করলেন। রাত তখন 2টোরও বেশি বাজে। বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ ফোর্স চলে আসলো। সবাই মিলে ওই অর্ধগলিত লাশটিকে ওই কাভার্ড ভ্যানে তুলে থানায় নিয়ে যান। এই সব কাজ শেষ করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে দুইজনকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। সকালবেলা যখন ওখানে এই আশিক ভাই যান, দেখা গেল এই দুজন ঘুমাচ্ছে, কিন্তু তাদের শরীরে 103 ডিগ্রি জ্বর, স্যালাইনও দেয়া আছে। বেশ কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙে। এরপর এই পেট্রোল অফিসার যিনি ওই রাত্রে ছিলেন, তিনি এই মামুন ভাইকে জিজ্ঞেস করেন, এই মামুন বলো তো রাত্রে কি হয়েছিল। তখন মামুন ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। মামুন ভাই বলেন যে তিনি যখন ওই ঝোপটার কাছে জল বিয়োগ করতে গিয়েছিলেন, যাওয়ার সাথে সাথে ওনার নাকে ভয়ঙ্কর মাংস পচা গন্ধ আসে। উনি ভাবলেন যে হয়তোবা ঝোপঝাড়, এখানে কোনো কুকুর, বিড়াল এই টাইপের কোনো প্রাণী মরে পচে আছে, তাই উনি আরেকটু সামনের দিকে গিয়েছেন। তো উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করে উনি ফিরেছেন উল্টো দিকে, রাস্তার দিকে ঘুরে আসবেন, এমন সময় কটমট কটমট করে কিছু খাওয়ার শব্দ শুনতে পান। ভালো করে তখন ঝোপটার দিকে তাকিয়েছেন, বিশেষ করে ঝোপটার উত্তর পাশে তাকিয়েছেন। তখন দেখতে পান দুটো বড় বড় কুকুরের মতো প্রাণী কি যেন খাচ্ছে। এটা দেখে ওনার কেমন যেন একটু সন্দেহ লাগে। উনি একটু সামনে গিয়েছেন, যাওয়ার পর যেটা দেখেন সেটা আসলে উনি প্রত্যাশাই করেন নাই এমন জিনিস দেখবেন। উনি দেখলেন যে ওই দুটো কুকুর একটা মানুষের লাশ খাচ্ছে, আর ওই প্রাণীগুলোকে কুকুর বললেও ভুল হবে, সাধারণ কুকুর থেকেও 3 গুণ বড়, আর চোখগুলো দিয়ে মনে হচ্ছে আগুন বের হয়ে আসছে। আর সামনের দাঁতগুলো এতই বড় যে এগুলোকে আসলে কুকুর বলা যাবে না, দাঁতগুলো বড় হয়ে অনেকটা বাঁকা হয়ে গেছে। তো এই মামুন ভাই সাহস না হারিয়ে উনি হুসহুস শব্দ করছেন ওই কুকুরগুলোকে তাড়ানোর জন্য। তো শব্দ করার পর ওই কুকুরগুলো তো গেলই না, উল্টো রাগান্বিত অবস্থায় মামুন ভাইয়ের দিকে তাকালো। এমন ভয়ঙ্কর চাহনি, মনে হচ্ছে চাহনি দিয়েই মামুন ভাইকে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে একদম। তখন এই মামুন ভাই কি করেছেন, ঝোপের ওখান থেকে একটা ডাল ভেঙেছেন। এরপর এই দুটোকে তাড়াতে গিয়েছেন, যেহেতু লাশ খাচ্ছে আর ওনারা পুলিশ, লাশটা তো এভাবে ওনারা ফেলে যেতে পারবেন না চাইলেও। আর ওই সময় ওই বৃদ্ধের কথাও মনে এসেছে যে বৃদ্ধ তো একটা লাশের কথা বলেছিল। তো এসব কিছু মাথায় ছিল। লাঠিটা নিয়ে যখন ওই কুকুরগুলোর দিকে এগিয়ে গেলেন, ওই কুকুরগুলো কি করলো, এই মামুন ভাইয়ের দিকে রাগান্বিত ভাবে তেড়ে আসলো। এর মধ্যে হঠাৎ করে একটা কুকুর ওনাকে আক্রমণও করে বসে। ওই কুকুরটার সাথে ধস্তাধস্তি হচ্ছিল। ওই কুকুরটার সাথে কোনোভাবে পেরে উঠছিলেন না উনি। উনি বুঝতে পারলেন যে এখন এই কুকুরের পেটে যেতে হবে। এমন সময় আল্লাহ বলে একটা জোরে চিৎকার দিয়ে ওই কুকুরের মুখে একটা ঘুষি মেরেছেন। আর এক ঘুষিতেই মনে হলো কুকুরটা অনেক দূরে গেল, যেন ছিটকে গিয়ে পড়লো আর কি। কারণ এত দূরে ছিটকে পড়েছিল, উনি নিজেও অবাক হয়েছিলেন যে এক ঘুষিতে এত দূরে ছিটকে পড়ার কথা না। মনে হলো কোনো একটা শক্তি এটাকে ছিটকে ফেলে দিল। যেহেতু আল্লাহ বলে ডাক দিয়েছিলেন, হয়তোবা এটার একটা আধ্যাত্মিক শক্তি চলে এসেছিল, যার কারণে ওই কুকুরটা দূরে ছিটকে পড়েছিল। এর মধ্যে কি হয়েছে, এই যে অনিক, কনস্টেবল অনিক, সে আবার ডাকছে যে মামুন ভাই, মামুন ভাই, এভাবে ডাকছে, আপনি কোথায়। এই মামুন ভাই আবার অনিকের ডাক শুনতে পাচ্ছিলেন। অনিক তখন অনেকটা কাছে চলে এসেছে এই মামুন ভাইয়ের। তখন আর একটা কুকুর এসে বুকে মারাত্মকভাবে আঁচড় দেয় এই মামুন ভাইয়ের, আর সঙ্গে সঙ্গে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওনার কিছু মনে নাই। এখন এই যে অনিক কেন অজ্ঞান হলো, তাকে জিজ্ঞেস করা হলো।
তখন অনেক বলছে যে আমি তো মামুন ভাইকে ডাকছিলাম, কোনো উত্তর আসছিল না দেখে ঝোপের ধারে যেতেই দেখি মামুন ভাইয়ের শরীর রক্তে ভিজে গেছে আর কাদায় পড়ে আছেন, আর পাশে দুটি কুকুর মৃত একটি লাশ খাচ্ছে। আমি দেখে কি করব বুঝে ওঠার আগেই কুকুর দুটি আমার দিকে রাগান্বিত ভাবে তাকায়। কি যে ভয়ঙ্কর চোখ আমি বলে বোঝাতে পারবো না, আমার গলা দিয়ে কথাই বের হচ্ছিল না। তখন কুকুরগুলো আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এমন সময় আমি দেখলাম ওই যে দোকানের কাছে দেখা সেই বৃদ্ধ লোকটাকে। তবে এখন আর তাকে আগের মতো লাগছে না, কেমন এক রহস্যময় চেহারা লাগছে। আর তার চোখ দুটো ছিল সবুজ বর্ণের, তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলে উঠেছে, আর সেই চোখ দুটো থেকে সবুজ আলো বের হচ্ছে। সেই বৃদ্ধ লোকটা আমার দিকে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে মৃদুভাবে হাসি দিল। আর ওই কুকুরগুলো ওই বৃদ্ধকে দেখেই ওই লাশের কাছ থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ঝোপের কোথায় যেন হারিয়ে গেল। আমি আর এসব দেখে সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেছিলাম, আর কিছু মনে নাই। এই বলে অনেক তার বক্তব্য শেষ করে। তখন এই যে স্যার, তিনি পেট্রোল অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর, উনি দুইজনকে বুঝালেন যে আসলে অনেক অলৌকিক ঘটনা তো ঘটে যায়। আর ওই স্যারও বললেন যে ওনার সাথেও নাকি বিভিন্ন সময় ছোটখাটো ঘটনা ঘটেছে, এমনকি চাকরি জীবনও ছোটখাটো ঘটনা ঘটেছে। এসবে ভয় পেলে চলবে না, পুলিশের চাকরি করতে গেলে সাহস হারানো যাবে না, যেহেতু রাত্রেবেলা ডিউটি দিতে হয়। এই বলে ওই সাব ইন্সপেক্টর এই সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিককে সান্ত্বনা দেন। পরবর্তীতে ওই লাশটাকে পোস্টমর্টমে পাঠানো হয়। জানা যায় ওই লাশটা 7 থেকে 8 দিন আগের। অনেক খোঁজ করেও এই লাশটির কোনো সন্ধান, বিশেষ করে এই লাশটির পরিচয় আর কি, এই পরিচয়টা পাওয়া যায়নি। লাশটির মুখের কোনো অস্তিত্বই ছিল না, অনেক জায়গায় মাংস এমনকি হাড়ও ছিল না। এরপর বেওয়ারিশ হিসাবে স্থানীয় এক হুজুরের মাধ্যমে লাশটিকে দাফন করা হয়। মনে হতে পারে এখানেই ঘটনা শেষ। না, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এরপরে ঘটনার অন্য একটি অধ্যায় শুরু হলো। এই যে মামুন ভাই আর অনেক, এই দুইজন তো সুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে কাজে ফিরলেন, সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। এক রাত্রে এই মামুন ভাই এবং অনেক দুজনই খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, একসাথে একই স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল এমন যে ওই রাতে দেখা ভয়ঙ্কর দুটি কুকুর খুব রাগান্বিত ভাবে তাদের দিকে ধেয়ে আসছে। এক রাতে তো দেখলোই, সকালবেলা উঠে যখন একে অন্যকে বলেছে, সেও বলেছে যে আমিও তো এই একই স্বপ্ন দেখেছি। প্রায় রাত্রেই এই একই স্বপ্ন অনিক এবং মামুন ভাই দেখত। যখন তারা এই বিষয়টা জানায় আশিক ভাইকে, তখন এই আশিক ভাই আবার সেই কনস্টেবলদের এই বিষয়গুলো ওই রাত্রে যে পেট্রোল অফিসার ছিলেন সেই সাব ইন্সপেক্টর স্যারকে খুলে বলেন। তখন উনি বলেন যে ওনার পরিচিত একজন হুজুর আছে, তার সাথে এই বিষয়ে একটু কথা বলতে হবে। তো তার ফোন নাম্বারটা ছিল ওনার কাছে, তো ফোন নাম্বারটা আশিক ভাইকে দিয়েছেন। সে হুজুরের সাথে কথাও বলেছেন। পুরান ঢাকায় তার বাসা, তার নাম উল্লেখ করা নিষেধ, এই জন্য উনি বলেন নাই। তখন ওই হুজুর শুক্রবারে দেখা করতে বলেন। যথারীতি শুক্রবারে ওনারা গিয়েছেনও। আর এই ঘটনার বিস্তারিত বিবরণ ওই স্যার ফোনে আবার হুজুরকে বলেছিলেন। তারপরও যখন দেখা হয়, ওনারাও এই বিষয়ে বিস্তারিত বলেন, হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং উনি বলেন যে 3টা দিন সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই ঘটনাটা কি হয়েছে, তারপরও আমি হয়তো বা রুকিয়াটা করতে পারবো। কোন পদ্ধতিতে করবে বিষয়টা আমার বুঝতে হবে। 4 দিন পর হুজুর কল করে খুব গম্ভীর গলায় বলেন যে অতি দ্রুত আমার সাথে দেখা করেন, আপনাদের সাথে কথা আছে। এরপর তো ওনারা গেছেন, আশিক ভাইও গেছেন সাথে, ওনাদের দুজনের সাথে। তো হুজুরের চেহারায় খুব চিন্তার একটা ছাপ ওনারা দেখতে পেলেন। ওনাদের কিছু বলে ওঠার আগেই হুজুর বলে ওঠেন যে আপনাদের সামনে তো অনেক বিপদ, আপনারা যে কুকুরের কথা বলছেন এগুলো তো আসলে কুকুর না, এগুলো খুবই নিম্ন শ্রেণীর নরখাদক পিশাচ। এরা খুবই নোংরা প্রকৃতির, এদের শক্তিও অনেক। জিনদের মধ্যে এরা খুবই নিম্ন শ্রেণীর। তাদের কাজে যে বাধা দেয় তাদেরকেই ওরা মেরে ফেলে। আপনাদেরকে সেদিন যে বৃদ্ধটি সাহায্য করেছিল সেও কোনো বৃদ্ধ ছিল না, সে ছিল একটা ভালো জিন। সে যদি ওই সময় না আসতো, ওই লাশ খাওয়ার পর আপনাদেরকেও খাওয়া শুরু করতে এরা। আল্লাহর রহমতে ওই রাত্রে বেঁচে গেছেন, কিন্তু যেহেতু ওদেরকে বিরক্ত করেছেন, এখন তো ওরা আপনাদের পিছু নিয়েছে। এই বলে হুজুর আরো কিছু পরামর্শ দেন, কিছু কাজ করতে বলেন, নিয়ম মেনে চলতে বলেন। তো এইসব বিষয় বলে কিছু ঝাড়ফুঁক করে ওনাদেরকে বিদায় করেন। উনি বলেন যে এটা স্থায়ী সমাধান না,
স্থায়ী সমাধান কিভাবে বের করা যায় সেটা আমি চেষ্টা করছি, কয়েকটা দিন সময় দেন আর খুব সাবধানে থাকবেন, এই বলে বিদায় দেন তাদেরকে। তো ওনারাও বাসায় ফেরেন। আসলে প্রচন্ড আতঙ্কগ্রস্ত ওনারা হয়ে পড়েছিলেন, কারণ রাতের বেলাতে বেশি ডিউটি দিতে হয় ওনাদেরকে। এর মধ্যে কি হয়, এই আশিক ভাইয়ের ব্যাচমেট অনিক সে একটা কাণ্ড করে বসে। সে তো সনাতন ধর্মাবলম্বী, পূজার ছুটিতে সে বাসায় গেছে। তো যেহেতু পূজার ছুটিতে বাসায় গেছে, আরো অনেকেই ছুটিতে বাসায় আসছে, সবাই একসাথে আনন্দ করেছে। হঠাৎ করে কি হয়েছে, এই অনিক এই আশিক ভাইকে ফোন করেছে। ফোন করেই বলছে যে দোস্ত আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। এখন কি হয়েছে যখন বলেছেন আশিক ভাই, তখন এই অনেক যা বলেছে তা শুনে ভয়ে তো আশিক ভাইয়ের গায়ে লোম দাঁড়িয়ে যায়। এই অনেক বলে যে গতকাল রাত ছিল দশমীর রাত, প্রতিমা বিসর্জন দেওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তার প্রায় 11টা বেজে গেছে। এরপর ওনার এক বন্ধু তার সাথে একসাথে বাসায় আসছিলেন। হঠাৎ করে তারা দুজনে লক্ষ্য করছেন যে তাদের পেছনে কেউ আসছে। পেছনে ঘুরতেই দেখা গেল দুইজন বৃদ্ধা মহিলা, দেখতে প্রায় একই রকম, কারো চেহারা থেকে কারো চেহারা আলাদা করা যাচ্ছে না ওইভাবে। তো যখন পেছন দিকে ওনারা ঘুরে তাকিয়েছেন, তখন নাকি বিশ্রী এক হাসি দিয়ে এক বৃদ্ধ বলে ওঠে, সেদিন তো ওই বুড়ার জন্য বেঁচে গেছিলি রে, আজকে তো তোকে পাইছি, আজকে তোকে আর কে বাঁচাবে। এইটা বলেই ওই দুইজন বৃদ্ধা মহিলা তারা মনুষ্য অবয়ব থেকে ভয়ঙ্কর সেই কুকুর, যেই কুকুরটা রাতের বেলা ওনারা দেখেছেন, সেই কুকুরের রূপ নেয়। চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখের ভেতর থেকে আলো বের হচ্ছে, লাল আলো। খুবই ভয়ঙ্কর ভাবে আস্তে আস্তে এই দুইজনের দিকে এগিয়ে আসছে। তো ওনার যে বন্ধু, অর্থাৎ এই যে অনেকের যে বন্ধু, সে তো সর্বোচ্চ শক্তি দিয়ে দিয়েছে দৌড়। উনিও দৌড় দিয়েছেন, একটা বাজারের ভেতর গিয়ে উঠেছেন। এরপর পিছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। এরপর আরো একজন লোককে সাথে নিয়ে ওনারা বাসায় গেছেন। এটা হচ্ছে অনেক বলেছে ফোনে এই আশিক ভাইকে। তখন আশিক ভাই বলছেন তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তো সে পরের দিন ঢাকায় চলে আসে। এরপর ওই হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। তো হুজুর চিন্তিত হয়ে পড়েন। হুজুর বলেন যে একটু সাবধানে থাকেন, রবিবারের দিন আমি আসন বসাবো। হুজুর বলেন যে রবিবার মাগরিবের পর ওনারা যেন হুজুরের কাছে চলে আসেন। তো ওনারাও সেভাবে প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যার পর হুজুরের কাছে গিয়েছেন। গিয়ে দেখা গেল হুজুরের সাথে আরো একটি লোক বসে আছে। লোকটি দেখতে খুব সুঠাম দেখেছিল, অনেক সুন্দর, আর লম্বা লম্বা দাড়ি, গায়ের রঙও ফর্সা, হাতে একটি তসবি নিয়ে বসেছিল। তো ওনারা হুজুরের রুমে ঢুকে সালাম দিলে হুজুর সালামের উত্তর নিয়ে ওনাদেরকে বসতে বলেন। তো ওনারাও কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এই লোকটি কে, উনি এখানে কেন? তো হুজুর বলেন যে একটু পরে বুঝতে পারবা। এই বলে হুজুর তার কাজ শুরু করবেন বলে আসন বসালেন আর কি। ওই যে মামুন ভাইকে তার সামনে বসতে বললেন। হুজুর বললেন যে মামুনের শরীরে আমি জিন হাজির করাবো, আর অন্যদেরকে আর একটা বৃত্ত এঁকে তার ভেতরে বসিয়ে দিলেন। বলে দিলেন যাই হয়ে যাক তোমরা কিন্তু বৃত্তর বাইরে বের হবে না। সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলে হুজুর জোরে জোরে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকলেন। প্রায় 30 মিনিট নন স্টপ এরকম পড়ছিলেন। হঠাৎ করে রুমের পরিবেশটা কেমন যেন হয়ে গেল। রুমটা আস্তে আস্তে মনে হচ্ছে গরম হচ্ছে, পচা এক ধরনের গন্ধে রুমটা ভরে ভয়ানক এক পরিবেশ হয়ে উঠল। এই আশিক ভাই এবং অনেক দুজনই দেখছেন যে কি হচ্ছে। হুজুর আর ওই যে ওই লোকটা, যে লোকটা আগে থেকে ছিল, দুজন চোখ বন্ধ করে সূরা পড়ছে, কোনোভাবেই তারা থামছে না। হঠাৎ করেই এই যে মামুন ভাইয়ের চোখ লাল হয়ে গেল, আর ফসফস ফসফস করছে, ফসফস করে এক ধরনের একটা বাজে শব্দও করছে। হুজুর এবার সূরা পড়া বন্ধ করে বলে উঠল, কে তুই, নাম কি তোর, এদেরকে কেন বিরক্ত করছিস? কিন্তু এই জিনটা কোনো উত্তর দিচ্ছে না, শুধু ফসফস ফসফস করেই যাচ্ছে। এই ফসফসটা এমন ছিল খুবই একটা বাজে আওয়াজ শোনা যাচ্ছিল, আর মামুন ভাইয়ের মুখ দিয়ে তখন লালা বের হচ্ছিল। এই সময় সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে, অর্থাৎ ওই হুজুরের পাশে যে লোকটি বসেছিল, সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে একটা বোতল থেকে পানি বের করে ছিটিয়ে দিতেই মামুন ভাইয়ের শরীরে ভর করা জিনটি এমন ভাবে ছটফট করতে লাগলো, মনে হচ্ছিল মুরগি জবাই করার পর ছেড়ে দিলে যেভাবে ছটফট করে ওইভাবে করছে। তখন সেই লোকটি বলে উঠলো, কেন এদের ক্ষতি করতে চাইছিস, তোর কি ক্ষতি করেছে এরা? তখন ওই জিনটা বলে ওঠে, ওদের সাথে আমার পুরনো হিসাব আছে, ওরা আমার শিকারকে খেতে দেয় নাই। তখন হুজুর অনেকভাবেই জিনটাকে চলে যেতে বলে, কিন্তু জিন যাবে না। জিন উত্তর দেয় যে ওদের সাথে পুরনো হিসাব নিকাশ আছে, এত সহজে তো যাব না। তখন হুজুর একটি বোতল বের করে পবিত্র কোরআন থেকে কিছু
আয়াত তেলাওয়াত করে যখন ওই বোতলের ভিতরে ফু দিয়েছেন, তখনই হয়েছে কি, মামুন ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আর হুজুরও বোতলের মুখটা বন্ধ করে দিয়েছেন। তখন হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ, এটাকে বন্দি করে ফেলেছি। এরপর মূলত ওই আসনের কাজটা শেষ হয়। হুজুর বললেন যে তোমাদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু 2 মাস গরুর মাংস, ইলিশ মাছ এই ধরনের জিনিসগুলো খাবা না। হুজুরকে ওনারা হাদিয়া দিতে চাইলে হুজুর সেটা নেন না। উনি বলেন যে আমি এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তোমরা দোয়া করো। এরপর ওই লোকটি কে ছিল, এটা যেহেতু ওনারা পুলিশের লোক, একটু তো কৌতূহল হবেই। এটা হুজুরকে আবারও জিজ্ঞেস করেছিলেন। হুজুর বলেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন করো না, সব প্রশ্নের উত্তর হয় না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। এই পৃথিবীর সবকিছুই যে জানতে হবে এমন কোনো কথা নাই, কিছু জিনিস অজানা থাকাই ভালো। এরকম রহস্যময় উত্তর হুজুর দিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ, এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন ওই বোতলের ভিতর কি একটা জিন ঢুকেছিল না 2টা জিন ঢুকেছিল এটা আসলে বোঝা যায় নাই, তবে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ফেব্রুয়ারি মাসের ঘটনা। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ রাতের বেলা আমার ছোট কাকা ঢাকা থেকে গ্রামে আসে। আমরা ফুল ফ্যামিলি ঢাকায় থাকি। আমরা তার ঠিক 2 দিন আগে গিয়েছিলাম গ্রামে। সে কোনো এক কারণে আমাদের সাথে আসতে পারেনি, তাই 19 ফেব্রুয়ারি রওনা হয়। 20 তারিখ গ্রামে পৌঁছায়। বাস জার্নির সময় কাকা বিকেলের গাড়িতে ওঠে। পৌঁছতে পৌঁছতে রাত 3:45 বেজে যায়। আমি তখন রাতে ফোন টিপছিলাম। রাত তখন প্রায় 12টা। ঘুমিয়ে পড়ার আগে আম্মু বলে দেয় যে তোর ছোট কাকা আসছে, সকাল হওয়ার আগে শেষে হয়তো পৌঁছাবে, যখনই আসুক তাকে গিয়ে আনতে হবে, তাই ডাক দিলে উঠিস। আম্মুর কথা শুনে আমি ঘুমিয়ে পড়ি। রাত 3:45 সময় কাকা কল দেয় আর বলে আমি স্টেশনে নেমে গেছি, তুই চলে আয়, আমাকে নিয়ে যা। চোখে অনেক ঘুম, তবু চোখ কচলাতে কচলাতে উঠলাম। গ্রামে প্রচণ্ড শীত, তাই মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে নিলাম। ফোনটা পকেটে নিয়ে নিলাম। দাদি আর আব্বু ছাড়া সবাই তখন ঘুমোচ্ছে। প্রচণ্ড শীত বাইরে, চারপাশে কুয়াশায় আচ্ছন্ন। ঘর থেকে নামার সময় আব্বু বললেন যে সাবধানে যাস। আমি বাইরে নেমে সাইকেলটা নিয়ে টান শুরু করলাম। রাত কয়টা বাজে তখন অতটা খেয়াল করিনি। কাকা এসেছে, তাকে আনতে হবে, এইটাই মাথায় ছিল। অনেক বেশি ঘুম কাতুরে থাকায় তেমন একটা খেয়ালও করিনি চারপাশ। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশে 3-4টা হিন্দু পরিবার, শ্মশানঘাট, কবরস্থান, কচুরিপানায় ভর্তি খাল আর কয়েকটি পরিত্যক্ত জঙ্গল আর পুরনো বাড়ি রয়েছে। যেহেতু গ্রাম অঞ্চল, তাই চারপাশটা মিলিয়ে জায়গাটাকে বেশ রহস্যময় বলা যায়। বেশি মানুষও নেই, রাস্তাঘাটেরও কোনো উন্নয়ন হয়নি বহু বছর। অধিকাংশ মানুষই শহরে থাকেন, তাই গ্রামটা কেমন যেন গ্রামই রয়ে গেছে। হিন্দু বাড়ি, শ্মশানঘাট ক্রস করে খোলা রাস্তায় বের হতেই সাথে সাথে সাইকেলের সামনে থাকা লাইটটা অফ হয়ে গেল। এমনিতেই কুয়াশা, 10 হাত দূরে কি হচ্ছে ভালো মতো বোঝা যাচ্ছে না, তার মধ্যে চোখে ঘুম। লাইটটা অফ হয়ে আরো বাজে অবস্থায় পড়লাম। যাই হোক, সাইকেলের লাইটটা হঠাৎ নিভে যাওয়ায় ভাবলাম হয়তো চার্জ শেষ, এ কারণে বন্ধ হয়ে গেছে। আমি পকেট থেকে ফোনটা বের করে ফোনের ফ্ল্যাশ চালিয়ে এক হাতে মোবাইল, আরেক হাতে সাইকেলের ব্রেক ধরে চালাচ্ছিলাম। কিছু দূর যেতেই কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো। এত কুয়াশার মধ্যেও কেমন একটা গরম বাতাস আসছে। আমি ব্যাপারটা তেমন একটা পাত্তা না দিয়ে সাইকেল চালাচ্ছি। এর কিছুক্ষণ পর মনে হলো আমার সাইকেলের পেছনের সিটে খুব ভারী কিছু চেপে আছে। সাইকেল 2 জন নিয়ে চালালে যেমন ভারী লাগে, ঠিক ওই রকম ভারী মনে হতে লাগলো। আর শরীরটা কেমন যেন শিউরে উঠলো। মনে হলো আস্তে আস্তে ওজনটা কেমন যেন বেড়েই চলেছে। ভাবলাম হয়তো এক হাতে ধরে চালাচ্ছি বলে এমন ওজন লাগছে, কিন্তু না। একটু পরে খেয়াল করলাম ওজনটা ধীরে ধীরে বেড়েই চলেছে। ভয়ে আমার ঘুম কেটে গেল।
এর মধ্যে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। বলে রাখা ভালো যে আমি খুব সহজে সেন্সলেস হই না, খুব সহজে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই এমনটাও না। এই পর্যন্ত এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি, তাই নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা আছে। তবে যাই হোক, ভিতরে ভিতরে একটু ভয় কাজ করতে লাগলো। মনে মনে ভাবছিলাম কিছু কি হচ্ছে আমার সাথে। আমি সাইকেল আরো জোরে চালানোর চেষ্টা করলাম, কিন্তু গ্রামের রাস্তা, মাটির রাস্তা, জোরে চালাতে গিয়েও পারলাম না। এবার আমার কাঁধে একটা ঠান্ডা শীতল স্পর্শ অনুভব করলাম। মনে হচ্ছে কেউ হাতে বরফ মেখে আমার কাঁধে হাত রেখেছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি শীতের মাঝেও ঘেমে চলেছি। এবার দুই কাঁধেই 2টি হাতের স্পর্শ অনুভব করলাম। মনে হচ্ছে কেউ পেছনের সিটে বসে আমার কাঁধে হাত দিয়ে আছে। আমি থরথর করে কাঁপতে লাগলাম। পেছনে তাকানোর সাহস পাচ্ছি না, কারণ আমার মনে হতে লাগলো মুরব্বীরা বলে এসব ঘটনায় পেছনে তাকাতে নেই। অনুভব করলাম স্পর্শটা ধীরে ধীরে খামচিরে রূপ নিচ্ছে। মনে হচ্ছে কেউ বড় বড় নখ দিয়ে আমার কাঁধে খামচি দিচ্ছে। প্রচন্ড ব্যথা লাগতে শুরু করলো। আমি আর পারলাম না সহ্য করতে। সাইকেল ব্রেক করলাম, সাথে সাথে যেন সাইকেল হালকা হয়ে গেল। এবার পেছনে তাকাতে সাহস পেলাম। পেছনে তাকিয়ে মোবাইলের ফ্ল্যাশে যতটুক বোঝা যায় ভালো করে দেখে নিলাম। কাউকে দেখছি না। আমি আবার সাইকেল উঠলাম, আবার চালাচ্ছি। কিছুক্ষণ পর আবার একই অবস্থা। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। এবার স্পর্শটা কাঁধে নয়, আমার কোমরের হালকা একটু ওপরে অনুভব করতে শুরু করলাম। মনে হলো কেউ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বসেছে। আমি আর চোখে আমার পেটের দিকে তাকালাম। দেখলাম দুপাশ থেকে 2টি হাত, বড় বড় লোমওয়ালা, বড় বড় নখ বিশিষ্ট 2টি হাত আমাকে জড়িয়ে ধরেছে। আমি সেটাকে চোখের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিলাম। ভয়ে চোখ বন্ধ হয়ে আসছিল, চোখ বন্ধ করে ফেললাম। এরপর চোখ খুলেই দেখি হাত দুটো নেই। আবার সাইকেল চালাতে শুরু করলাম। আবারও মনে হচ্ছিল পেছনে কেউ বসে আছে। এবার হালকা কোঙানির আওয়াজ পাচ্ছি। মনে হলো কেউ ব্যথায় কাতরাচ্ছে। এবার আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি জানি না আমার জায়গা অন্য কেউ থাকলে সে সময় কি করত, কিন্তু এসবের সাথে আমি ভালোভাবেই পরিচিত বলেই নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছিলাম। যাই হোক, এরপর আমি রাস্তার পাশে একটা পুকুর দেখতে পাই। সাইকেল থামিয়ে দ্রুত অজু করতে নেমে যাই। অজু করার সময় আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন আমাকে খুব মৃদু স্বরে পেছন থেকে ডাকছে, মেইলি কণ্ঠে। আমি এবার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে অশুভ কোনো শক্তি পিছু নিয়েছে আমার। অজু করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এগুলো পড়ে শরীর বন্ধ করে নিলাম। এরপর সূরা ইয়াসিন পড়তে পড়তে সাইকেলে উঠে চালাতে শুরু করলাম। আমি যখন সামনে যাচ্ছিলাম তখন আমি একটা হাসির আওয়াজ পাই। আমি বুঝলাম এতক্ষণ আমার সাথে যা হয়েছে তা কোনো সাধারণ জিনিস নয়। এরপর আমি দ্রুত স্টেশনে পৌঁছে যাই। গিয়ে দেখি ছোট কাকা দাঁড়িয়ে আছে। সে আসলে কাকা কিনা সেটা পরীক্ষা করার জন্য আয়াতুল কুরসি পড়ে তার গায়ে ফু দিলাম। দেখলাম না, ঠিকই আছে। এরপর তাকে পেছনে বসতে বলে আমি চালাচ্ছি। ভাবলাম তাকে ঘটনাটা বলবো, কিন্তু পরক্ষণেই মনে হলো সে তো আমার থেকেও ভীতু, তাই তাকে এখন এটা বলা যাবে না। যা বলার বাড়িতে গিয়ে বলবো। তাকে নিয়ে চালাচ্ছি, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আমি দোয়া কালাম পাঠ করার পরপরই সাইকেলের লাইট একা একা চলে উঠল। তো চাচা পেছনে বসে আছে আর আমি চালাচ্ছি। ঠিক করেছিলাম ওই রাস্তা দিয়ে ফিরবো না, তাই অন্য রাস্তা ধরলাম। কিছুক্ষণ আসার পর একটা জায়গায় পৌঁছলাম যেখানে রাস্তার 2 পাশে তাল গাছ, মাছ দিয়ে রাস্তা। আবার মনে ভয় বেড়ে গেল। আবার চোখ এদিক ওদিক যাচ্ছে। হঠাৎ করে ওপরের দিকে চোখ গেল। সাইকেলের লাইটের আলোতে আমি যতটুকু দেখতে পেলাম একটা ছায়ামূর্তি 2 পাশের 2 তাল গাছে 2টা পা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। একটা আস্তে হাসির আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে আমার চোখ খোলা হয়ে গেল। কি করব ভেবে পাচ্ছিলাম না। কাকাকে বললাম, কাকা আমাকে পেছন থেকে শক্ত করে ধরো, এখন জোরে চালাবো। কথা অনুযায়ী সে আমাকে শক্ত করে ধরলো।
তারপর একটু সাহস পেলাম, এরপর জোরে টান শুরু করলাম। এক টানে বাড়িতে চলে গেলাম। আসার পর ঘটনাটা কাউকে বলিনি, সমস্যা হতে পারে ভেবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সুমন হোসেন শুভ্র, আমি আসছি সিলেট থেকে। ওকে, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডেকেছিলাম এবং আপনি সিলেট থেকে চলে এসেছেন এবং আপনি ঢাকায় এসে পৌঁছেছেন কবে? গতকালকে। আচ্ছা, তো আপনার ঘটনায় চলে যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। জি। আর রাসেল ভাই, আমার মা একজন নামাজি ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। তো মা প্রতিদিন প্রতি রাতে মা তাহাজ্জুদ বুঝেছিলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে উঠতেন, উঠে অজু করার জন্য উঠতেন। তা আমাদের কল ছিল, চাপ কল ছিল। চাপ কল উনি অজু করতেন না, উনি পুকুরে ঘাটে যেতেন। তো রাসেল ভাই, উনি পুকুর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং পুকুর ঘাটে গেলেন। পুকুর ঘাটে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের পুকুর ঘাটের পাশে এক পাশে ছিল কবরস্থান, একটা বড় কবরস্থান। সেটা আমাদের 2-3 বাড়ি মিলিয়ে একটা কবরস্থান করা হয়েছে। আর আমাদের বাড়িগুলো ছিল রাসেল ভাই অনেক বড় বাড়ি। তো যাই হোক রাসেল ভাই, উনি অজু করার সময় উনি একটা জিনিস খেয়াল করলেন, ওনার হাতের বামে অর্থাৎ রাস্তার পাশে কবরস্থানের নিচে কে জানি অজু করতেছেন। উনি প্রথম লুক করেন নাই ভালো করে, তারপরে উনি আবারও স্পষ্ট করে দেখলেন যে সাদা পোশাকধারী কেউ একজন অজু করতেছেন, মা অজু করতেছেন। তো মা অজু করা শেষ, অজু করে মা আবার একটা জিনিস করতো। মা প্রতিদিন অজু করে মা দুরূদ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন। আসমানের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে উনি দুরূদ পড়তেন। এটা মার নিয়মিত একটা স্বভাব ছিল। তো যাই হোক, মা ওটাতে কেয়ার করে নাই, কোনো কেয়ার করে নাই যে কেউ উজু করছেন বা না করছেন, ওটা খেয়াল না করে মা চলে আসছেন, বাসায় চলে আসছেন। চলে আসার পর এইভাবে মা প্রতি রাত মা নামাজ পড়তে উঠতেন এবং পুকুর ঘাটে যেতেন। যখন যেতেন তখনই ওনার সাথেই এই জিনিসটা দেখা হতো এবং খেয়াল করতেন যে এখানে উনি বুঝছেন যে এটা জিন জাতীয় কিছু, এমনকি জিনে উনি বলছেন যে মার সাথে সে উজু করতে আসেন। তো যাই হোক রাসেল ভাই, এটা তো হলো। তো আমার বোন 2000 সালে আমার বোনকে আমার মা একদিন খুব রাগান্বিত হয়েছেন বোনের উপর, এমনকি বোনকে মারছেন। মারার পর বোন কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে ঘর থেকে। তো মা দেখছে বোন বের হয়ে গেছে ঘর থেকে, বেরো যাওয়ার পর মাও কি করলেন, তার পিছনে ছুটতে লাগলেন। মা বোনও সামনের দিকে যাচ্ছে, মাও তার পিছনে ফিরে যাচ্ছে। এমন অবস্থায় বোন কি করলো, কবরস্থানে ঢুকে পড়লো। তো মা বলছে, এই কবরস্থানে যাচ্ছ কেন? দাঁড়া, মা মারবো না, তুই মার সাথে চলে আয়, মা মারবো না। তারপরে ও মার কথা না শুনে কবরস্থানে ঢুকে পড়লো। মা তো ভাবলো যে ও কবরস্থানে গেল, ওকে নিয়ে আসতে হবে। আর রাসেল ভাই যখন কবরস্থানে ঢুকলো, তখন মাও তার পিছনে কবরস্থানে ঢুকলো। ঢুকার পর এক পর্যায়ে দেখলো সে আর নাই, মার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। তো মা এখন তো তাকে না নেওয়া পর্যন্ত মা এখান থেকে নড়তে পারতেছে না। তো মা একটা জিনিস ফিল করলো যে একটা বাতাস আসলো, দমকা একটা বাতাস আসলো। বাতাসের সাথে মার চোখের মধ্যে খড়কুটো একটা কি জাতীয় যে কোনো একটা জিনিস পড়লো। পড়ার পর মা চোখগুলো কসলাতে থাকলো। কসলানোর পর তারপরও ওই জিনিসটা মা পানি বের হতে লাগলো। মা এখনো পর্যন্ত কবরস্থানে দাঁড়িয়ে যে আমি এর আশা রয়েছি যে আমার বোনকে নিয়ে যাবে। লাস্টে কি করলো, মা ভাবলো যে না, আমি লাইটটা নিয়ে আসি, ও হয়তো ভিতরে ঢুকে গেছে। তো লাইট নিয়ে নেওয়ার জন্য বাসায় আসলো। বাসায় আসলে দেখে বোন ঘরের মধ্যে আছে। তো জিজ্ঞেস করলো, কিরে, আমি তোকে তাড়া করলাম, তুই যে কবরস্থানে ঢুকে পড়লি, তুই আবার কখন আসলি? বললো, কই না তো মা, আমি তো কবরস্থানে যাইনি, আমি তোমার পিছন দিয়ে আমি দরজা দিয়ে আবার ঢুকে পড়লাম। তো রাসেল ভাই, যখন ওর কাছ থেকে মা এটা শুনলো, মা তখন বুঝতে পারলো আসলে এটা স্বাভাবিক কিছু ছিল না। এখন আমার মা আসলে
খুবই অসুস্থ, ব্যক্তিগতভাবে উনি ব্রেন স্ট্রোক করছেন। কিন্তু উনি একটা জিনিস বেশি আমাদেরকে বলতেছেন যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন, ইভেন কি ওনাকে ডাকছেন। উনি এমনও যে ওগুলার ভয়ে যে খারাপ বা পেতনি বলেন যাই বলেন ওগুলার ভয়ে উনি কি করেন খাটের নিচে ঢুকে যান অথবা দরজার চিপায় ঢুকে যান। তো এইভাবে আমরা কি করলাম, মার এই সমস্ত দেখে আমরা হুজুর ডাকলাম। হুজুরকে বললাম যে হুজুর আসলো, ঘরে আসা মাকে দেখলো, তাবিজ টাবিজ লিখে দিল। দেওয়ার পর এখনো পর্যন্ত তাবিজ লেখার পরও মার কিছু হচ্ছে না। মা তারপরেও ওই জিনিসগুলো দুঃস্বপ্নগুলো দেখতেছে। ইভেন কি হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, চিলাচিলি করা শুরু করে, ওনাকে ধরে নিয়ে যাবে, ওনাকে মারবে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই চিপাতে আছে, এই ধরনের কথা বলতেছেন। ঘটনাগুলো মার সাথে ঘটতেছে। আসলে আদৌ আমরা বুঝতে পারতেছি না। হুজুরাও তাবিজ দিল, ওই তাবিজগুলো আমরা মার সাথে সঙ্গে রাখলাম, কোনো কাজ হচ্ছে না। এখনো এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এই সমস্যা হয়ে যাচ্ছে আসলে। Okay. খুব মাকে নিয়ে খুব চিন্তিত। ওকে, Actually. থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে, আপনি সিলেট থেকে কষ্ট করে এসেছেন সেই জন্য। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আফজাল। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গলুয়া ইউনিয়নে। উনি ছোটবেলা থেকেই ওনার বাসায় একটা ব্যাপার ঘটছে বলে জানিয়েছেন। উনি ছোটবেলা থেকে দেখতেন, শুরুতে ওইভাবে বুঝতে পারতেন না যে ব্যাপারটা আসলে কি। তো যখন একটু বড় হয়েছেন তখন ওনার আম্মুর কাছে জিজ্ঞেস করেছেন, আম্মু আমাদের বাসায় সমস্যাটা কি বা কেন হয়? তখন ওনার আম্মু বলেছেন, আর বলিস না রে বাবা, অনেক আগে থেকেই সমস্যা চলতেছে, বহু হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কেউ এটা সমাধান করতে পারে নাই, কেউ বুঝতেই পারে না আসলে কি। অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে, অনেক টাকা পয়সাও নিয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, আমাদের বহু টাকা খরচ হয়ে গেছে, এই জন্য এটা এইভাবেই আসে। আসলে জিনিসটা কি কি আছে, কি সমস্যা সেখানে? আফজাল ভাই জানিয়েছেন যে ছোটবেলায় উনি দেখতেন ওনাদের যেই ঘরটা, এই ঘরটার ফ্লোরটা হচ্ছে মাটির। ওনারা স্থানীয়ভাবে এটাকে মূলত বিশেষ করে যে মাটির যে ঘরগুলো এগুলোকে ঘাটাল বলেন আর কি, বিশেষ করে ফ্লোরটাকে বরিশাল অঞ্চলে নাকি এটাকে ঘাটাল বলে। তো এই ঘাটালটার বিশেষ একটা জায়গা নাকি প্রায় 6-7 ইঞ্চি ফুলে উঠতো, জায়গায় জায়গায় ফেটে যেত, আবার এটাকে মেরামত করতেন ওনারা, ওটা আবার দেবে যেত, এরকমই চলতো আর কি। মাটি খুঁড়েও কিছু পাওয়া যেত না, যে মাটি যে খুঁড়েছেন, খোঁড়ার পর যে কিছু একটা পাওয়া যাবে সেটা এরকমও না। তাহলে আসলে কি জিনিস, যে জিনিসটা নিচ থেকে আস্তে আস্তে মাটি ফুঁড়ে উঠতে চায় কিন্তু সেখানে খুঁড়লে কিছু পাওয়া যায় না, ঘটনাটা কি? তো অনেকে অনেক কথা বলছে যে গুপ্তধন আছে, এটা সেইটা, অনেক কথা, কিন্তু কোনো লাভ হয় নাই, এই সমস্যার সমাধান হয় নাই। কেউ কেউ বলছে গুপ্তধন তুলে দেবে, এরাও টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে, কোনো সমাধান করতে পারেনি। তো যাই হোক, এভাবেই চলছে বহু বছর ধরে। তো অনেকদিন পর আরেকজন কবিরাজকে নিয়ে আসা হবে বলে সিদ্ধান্ত নিলেন, সেটা ওনাদের পাশের গ্রামের আর কি। তো নামটা বলেছেন, সঙ্গত কারণে নামটা বলবো না। কেন বলবো না, ঘটনার শেষে আপনারা বুঝতে পারবেন। এই লোকটাকে খবর দেওয়া হয়, উনি আসলো রাতের বেলা, টুকিটাকি জিনিস আনতে বলে। সে টুকিটাকি জিনিস কি ছিল? একটা নতুন লুঙ্গি, কিছু ফলমূল, একদম তাজা ফলের জুস তৈরি করতে বললেন। এরপর উনি শুরু করলেন ওনার পদ্ধতি অনুযায়ী বিভিন্ন কাজ। বেশি সময় লাগে নাই, 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো এরপর হঠাৎ করে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে, ওনাদের ঘর থরথর করে কাঁপছে। ঘরের মধ্যে একদম অল্প আলো ছিল। হঠাৎ করে মনে হলো এই ঘরের ভিতরে ছোট্ট একটা আলোর একটা কুণ্ডলী, ছোট্ট একটা, এই জিনিসটা হঠাৎ করে ঘরের মধ্যে উদিত হলো। আর এটা পুরো ঘর প্রদক্ষিণ করছে ভিতর থেকে, মানে এটা ঘরের বাইরে না, ভেতরে। এরপর প্রত্যেকের মাথার উপর দিয়ে ঘুরলো। হঠাৎ করেই মনে হলো উপর থেকে তরল জাতীয় কোনো কিছুর ছিটা এসে প্রত্যেকের গায়ে লাগলো। আর এরপর
দারুণ একটা সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। উপস্থিত সকলে বুঝতে পেরেছিলেন যে ওই জিনিসটা কোনো আতর ছুঁড়ে মেরেছে। আর এর পরপরই হঠাৎ করে নাকি নাকি কণ্ঠে সবাইকে সালাম দেয়। সালাম দেওয়ার পরপরই সে প্রথমে রেগে যায়, কারণ হচ্ছে ওই সময় নাকি এই জিনটা টঙ্গীর বিশ্ব ইজতেমায় ছিল। ওই সময় বিশ্ব ইজতেমার সময় আর কি। তো ওই সময় তাকে ডাকা হয়েছে, রাত তখন 12টা 12:30 বাজে। যেহেতু ওই সময় তাকে ডাকা হয়েছে, এই জন্য সে খুবই বিরক্তি নিয়ে ওখানে এসে হাজির হয় এবং এসে বলে যে আমি বেশি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি বলো তোমাদের সমস্যা কি। তখন এই আফজাল ভাইয়ের বাবা বিস্তারিত বলেন যে আসলে এই সমস্যা, আর এটার কারণে আমাদের উপরও বিভিন্ন ধরনের প্রভাব পড়ে, এটা সমাধান আসলে কি। তখন নাকি ওই কণ্ঠটা বলে ওঠে যে আমাকে একটু সময় দাও, আমি বিষয়টা আগে পর্যবেক্ষণ করে আসি। এই বলে ওই আলোটা আস্তে আস্তে ওনাদের ঘরের যেই ঘাটাল অর্থাৎ মাটির যে ফ্লোর, এইটার ভিতরে ঢুকে চলে যায়। মিনিট খানেক পর আবার একই রকম ভাবে ওই আলোটা মাটি ফুঁড়ে বের হয়ে আসে, আবার মাথার উপর শূন্যে উঠে যায় এবং বলতে থাকে যে হ্যাঁ, একটা জিনিস এখানে আছে, একটা মাটির কলস, এই কলসের মধ্যে বেশ স্বর্ণালঙ্কার আছে আর সোনার কিছু কাঁচা পয়সা রয়েছে। তোমরা যদি এটা উঠাতে চাও তাহলে আমাকে কিছু জিনিস এনে দাও এখনই, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে কথা দিতে পারবো না আমি পারবো কি পারবো না। এখন এমন এমন কিছু জিনিসের কথা বলে, ওই সময় আসলে ওনাদের এইটা জোগাড় করা ছিল না। তখন এই আফজাল ভাইয়ের পরিবার বলেন যে আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, এর ভিতরে আমরা ইনশাল্লাহ সব জিনিসগুলো গুছিয়ে রাখবো। তো এটাই কথা হয়। ওই জিনটা কিন্তু কবিরাজের শরীরের উপর ভর করে নাই, সশরীরে এসে কথা বলেছে। ঘরটা অনেকটাই অন্ধকার ছিল। তো যাই হোক, 1 সপ্তাহ পর সেই কবিরাজকে এই আফজাল ভাইয়ের পরিবার থেকে কল করা হয়েছে। তো উনি বলেন যে আমি তো অনেক ব্যস্ত, এখন আসতে পারবো না, আপনারা কিছুদিন পরে আমাকে ফোন দেন। এর মোটামুটি 10 থেকে 15 দিন পর সকালবেলা আফজাল ভাইয়ের মা বলতে থাকেন সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। সমস্যা তো সমাধান হলো, কিন্তু মাটির নিচের এই কলস চুরি হয়ে গেছে। তো ওনার কথা শুনে এই আফজাল ভাই বলতেছেন যে মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেই জিনিস কোনো হুজুর কবিরাজ তুলতে পারলো না, তোমার কি মনে হয় কোনো চোর এসে মাটি ঘুরে নিয়ে গেছে? আমরা কতবার মাটি খুঁড়ছি না, কিছু কি পাইছি? তখন আফজাল ভাইয়ের মা বলতেছেন না রে, তোরা বিষয়টা বুঝতে পারিস নাই, আমি বুঝতে পারছি কি হয়েছে, আমি বলি শোন। তো উনি বলছেন যে রাত 3টার দিকে, মানে ওই দিন রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। তো উনি ফজরের নামাজ পড়তে উঠবেন, মনে করছেন ফজর আজান দিয়ে দিয়েছে। তো তখন আসলে রাত 3টা 3:30 বাজে, যেটা উনি পরে বুঝতে পেরেছিলেন। তো ওনাদের ওই ঘরটা হচ্ছে 3টা পার্ট আর কি, ওই ঘরটা 3টা পার্ট। আর 2014-15 সালে ওই ঘরটা এরকমই ছিল, 3টা পার্টের ছিল, কারণ ঘটনাটা 2014-15 সালের আর কি। তো এর মাঝখানের যেই রুমটা, যেই পার্টে, এইটা হচ্ছে আফজাল ভাইয়ের মা বাবা ঘুমাতেন, আর একদম কর্নারেরটায় আফজাল ভাই ঘুমাতেন। তো ওনার মা নাকি উঠে দেখেন যে এই মিডিলে তো ওনারা থাকেন, যেই পাশে আফজাল ভাইয়ের রুমটা, ওই রুমের যাওয়ার জন্য, বিশেষ করে এই রুম থেকে যখন ওই রুমে যাবে একটা দরজা থাকে না, ওইখানে নাকি আফজাল ভাই দাঁড়িয়ে আছে। তো উনি চিন্তা করেছেন, হয়তো আফজাল ভাইয়ের মা চিন্তা করেছেন হয়তো বা ছেলেটা কোনো কারণে উঠছে, পায়চারি করতেছে, এরকম কিছু একটা হতে পারে। কারণ 2014-15 সাল তো খুব বেশি দিন আগের কথা না। তখন উনি একটু ভালো করে দেখার চেষ্টা করছেন যে কি রে আফজাল এখানে দাঁড়িয়ে কি করে, এই চিন্তা করে উনি ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন। তখন ওনার কাছে মনে হলো যে এই যে আফজাল ভাইয়ের রূপে বা ওনার কাছাকাছি সুরতে যে জিনিসটা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওই জিনিসটা কোনো কিছু পাহারা দিচ্ছে। তো যখন কাছাকাছি গিয়েছেন, তখন আফজাল ভাইয়ের মা এক ধরনের ঝুনঝুন আওয়াজ পেয়েছেন। কোনো ধাতব পদার্থ যদি একসাথে অনেকগুলো থাকে, এগুলো নাড়াচাড়া হলে এক ধরনের ঠন ঠন বা ঝুনঝুন আওয়াজ হয় না, মনে হচ্ছে ওই রকম। বিশেষ করে কোনো একটা ব্যাংকের মধ্যে যদি পয়সা থাকে, মাটির ব্যাংকের মধ্যে পয়সা থাকে, এই ব্যাংকটা যদি নাড়াচাড়া করা হয় তখন এক ধরনের ঝুনঝুন আওয়াজ হয়, ওই রকমের শব্দ। তো উনিও শব্দ পেয়ে যখন এগিয়ে গিয়েছেন, তখন দেখেন একটা অবয়ব, এই অবয়বটা মাটি ঘুরে কিছু একটা তুললো, তখনও ঝুনঝুন আওয়াজ হলো। আর যখন এইটা দেখেছেন, সাথে সাথে ওই দুটা অবয়ব চলে গেল। এরপর আফজাল ভাইয়ের মা কিছুটা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর এক রহস্যময় সুঘ্রাণ উনি পেলেন। এই সুঘ্রাণটা ওনার পরিচিত ছিল, কোথায় যেন পেয়েছেন। তখন ওনার মনে পড়ল, আরে এই সুঘ্রাণটা তো এই কিছুদিন আগে যে কবিরাজ আসছিল, তখন মাথার উপর যে আলোটা ঘুরছিল, যে জিনটা আসছিল, এই জিনটা যখন আতর ছড়িয়ে দিয়েছিল, সেই আতরের সুঘ্রাণ এটা। তার মানে হচ্ছে ওই জিনটা কি এখানে এসেছিল? যাই হোক,
যখন এই বিষয়টা বললেন আফজাল ভাইয়ের মা, আফজাল ভাই একটা জিনিস খেয়াল করলেন, সেটা হচ্ছে যেই ঘরটা মূলত একটা পাশে ছিল, যেই ঘরটার ওই ঘাটাল একটু ফুলে উঠতো, ওইখানে একটা কাঠের আলমারি ছিল। তা আফজাল ভাই দেখলেন ওই আলমারিতে ছিটা ছিটা কি যেন লেগে আছে তরল পদার্থগুলো। তো এটা পানি না, পানি হলে শুকিয়ে যেত। তো উনি হাত দিয়ে দেখলেন বেশ একটু গাঢ় টাইপের। যখনই আঙ্গুল টাচ করে নাকের কাছে লাগিয়েছেন তখন তো উনি বুঝতে পারেন ঘটনা কি হয়েছে। এটা হচ্ছে আতর, এবং এটা সেই আতরের ঘ্রাণ যেটা ওই যে ওই জিনটা আসার পর, অর্থাৎ ওই কবিরাজ আসার পর যে জিনটাকে হাজির করছিল তখন সেটা পাওয়া গিয়েছিল। এরপর তো বুঝতে পারছেন ঘটনা কি, কে এই তেলেসমাতি ঘটিয়েছে। এরপর ওই কবিরাজকে ফোন দেওয়া হয়। কবিরাজ বলে আমি খুব ব্যস্ত, এখন কথা বলতে পারবো না। এইভাবে ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলে এড়িয়ে যায়। এর 1 মাস পর যখন ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখে এলাহি কারবার, বিশাল বড় একটা বাড়ি উনি তুলছেন। কয়েকতলা ফাউন্ডেশন করে আলিশান এক বাড়ির নির্মাণ কাজ উনি শুরু করেছেন। বুঝতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। ওই দুষ্টু কবিরাজ তার জিনকে কাজে লাগিয়ে ওই অমূল্য গুপ্তধনটা তুলে ফেলেছে। তুলে এই জিনিসটা দিয়ে সে ধনী হয়ে গেছে, এখন সে ঘর বাড়ি তৈরি করছে। আসলে ওই কবিরাজ এখনো ওই এলাকায় আছে, তার বিশাল ঘর বাড়ি। তাদের এই গুপ্তধন বিক্রি করেই সে এটা করেছে বলে অনুমান করা হয়। অনুমান করার যথেষ্ট কারণও রয়েছে প্রিয় লিসেনার্স। আর বলেছিলাম যে সে কবিরাজের নাম বলবো না, কেন বলবো না নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উনি নিষেধ করেছিলেন, তবে নামটা উনি আমাদেরকে জানিয়েছেন যে এটা তার নাম। আমরা সঙ্গত কারণে বললাম না। আসলে এভাবেই কিন্তু প্রতারণা করে এই জিনিসগুলো মানুষ হাতিয়ে নেয়। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে একটা চক্র গুপ্তধনের স্বর্ণের কথা বলে আর একটা লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বলেছে যে গুপ্তধনের স্বর্ণ কাউকে বলা যাবে না। তো সেও তো অনেক টাকা দিয়ে দিয়েছে। পরে দেখা গেল এই স্বর্ণগুলো সবই ফেক, আর এক ধরনের মাটির মূর্তি, তার উপরে গোল্ডেন কালার করা। এটা যখন দোকানে নিয়ে গেছে পরখ করার জন্য সন্দেহ হয়েছে, পরে বললো যে এটা তো কোনো স্বর্ণই না, এটা হচ্ছে মাটির জিনিসের উপরে গোল্ডেন কালার করা। যখন ওই হাতে নিয়েছে দেখেছে খুব ভারী, মনে করছে অনেক টাকা স্বর্ণ পেয়ে গেছে। আসলে এরকম একটা চক্র আছে, গুপ্তধনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আর আমরাও বোকা, আমরা মনে করি যে কাউকে বলবো না, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এই চিন্তা করে আমরা কাউকে বলি না। তো এটা একটা চক্র তো আছে, যারা দুষ্টু চক্র। কিন্তু এর মধ্যে এই কবিরাজদের মধ্যে আর একটা গ্রুপ রয়েছে, যারা দুষ্টু চক্র এইভাবে গুপ্তধন হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য অনেক কথাই আসলে কবিরাজদের কাছে বলতে হয় না। আমি বুঝতে পারছি না যে কেন এরকম আল্লাহওয়ালা একজন জিন এই কাজটা করলো। হতে পারে ওই কবিরাজ ওই জিনকে ভয় ভীতি দেখিয়ে এই ধরনের একটা চৌর্যবৃত্তি করতে বাধ্য করেছিল। তাছাড়া কিন্তু জিনেরা, বিশেষ করে যারা আল্লাহওয়ালা জিন, তারা কখনোই এই কাজটা সহজে করতে চায় না। তাদেরকে ভয় ভীতি বা শাস্তি দিয়ে এই কাজগুলো করানো যায়। হয়তো এই কাজটি করেছিল, আমরা জানি না কি হয়েছিল। তবে অন্যের হক মেরে আসলে কেউ ভালো থাকতে পারে না, এটাই বাস্তবতা। এটাই ছিল ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে থাকেন। তো আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমারি লালমনিরহাট থেকে আজকে আপনাকে ঘটনাটা শেয়ার করতেছি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা একজন পুলিশ সদস্যের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। একজন না, আসলে দুইজন পুলিশ সদস্যের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আর ঘটনাটা আমি শুনেছি বা আমার কাছে শেয়ার করেছেন হচ্ছে, তার নাম হলো আরিফুল, আর ওর বাসা হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়। রাসেল ভাই, আপনি জানেন যে পুলিশের চাকরি মানে আসলে সাহসের পরিচয়, কারণ তাদেরকে রাত বিরাতে টহল দিতে হয়, অপরাধীদেরকে ধরতে হয় এবং মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে কাজ করতে হয়। এটা আসলে তাদের নিত্যদিনের একটা কাজ।
কিন্তু প্রকৃতির কিছু রহস্য বা এমন কিছু ভৌতিক কারণে তাদেরকেও আসলে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো এইরকম একটা ঘটনা আমি আজকে আপনাকে শেয়ার করব। আর এই ঘটনাটা ঘটেছিল কাউনিয়া থানার এক সাব ইন্সপেক্টর এসআই মোজাম্মেল হকের সাথে এবং তার সাথে থাকা একজন কনস্টেবলের সাথে। তো ঘটনাটা একটা রাতের ঘটনা, আজ থেকে ঘটনাটা প্রায় 20 বছর আগে। অ্যাকচুয়ালি কাউনিয়ার ওই জায়গাটায় আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতেছি না, কারণ এটা মানা আছে। তো ওই লোকেশনে এটা যে আজ থেকে 20 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, এটা নাকি কাউনিয়ায় সবার কাছে মোটামুটি পরিচিত একটা ঘটনা। তো ঘটনার আমি বেশি কথা নয়, ঘটনায় চলে যাই। তো কাউনিয়ার সেই সেদিন রাতে আনুমানিক রাত 2টা বাজে। তো এসআই মোজাম্মেল এবং আর তার কনস্টেবল, তার নাম হচ্ছে সাত্তার। তো তারা একটা পিক আপ ভ্যান নিয়ে কাউনিয়ার রংপুর মহাসড়কের ভিতর দিয়ে একটা লিচু বাগান ছিল, লিচু বাগান সংলগ্ন রাস্তা তারা টহল দিচ্ছিল। তো ওই এলাকাটা ছিল একদম নির্জন, দুই পাশে মাইলের পর মাইল নাকি লিচু বাগান ছিল। তো তারা সেই শর্টকাট রাস্তা দিকে যাচ্ছিল, টহল দিচ্ছিল। তো আকাশটা সেদিন আসলে মেঘলা ছিল, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, একদম পরিষ্কার আকাশ। কিন্তু দেখা যায় যে মেঘলা থাকার কারণে আকাশ একটু চমকাচ্ছিল। তো তারা দুজন সেই লিচু বাগানের ভিতর দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে তারা হঠাৎ, বিশেষ করে মোজাম্মেল সাহেব লক্ষ্য করলেন দূর থেকে রাস্তার মাঝখানে একজন সাদা কাপড় পরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তো তারা কাছে গেলেন এবং নর্মালি মানুষের মতো দেখা যায় সেই মানুষটা সাদা চাদর দিয়ে মোড়ানো তার শরীর, তিনি হলো সেই লোকটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। তো মোজাম্মেল সাহেব ভাবলেন যে হয়তো কোনো পথচারী বা পাগল অথবা কোনো ছিনতাইকারী, তিনি যে কোনো একটা ভেবে নিলেন। তো তিনি হলো তার কনস্টেবলকে বললেন যে আরে গাড়ি থামাও। তো যখন গাড়ি থামানো হলো, তিনি বরাবরের মতো তিনি নর্মালি পুলিশ সদস্যরা সবাই সাহসী হয়। তো এসআই হলো মোজাম্মেল সাহেব গাড়ি থেকে নামলেন এবং কাছে গিয়ে দেখলেন যে সেই লোকটা অপোজিট পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই মানুষটা একটা চাদর দিয়ে অপোজিটে অপর পাশে দাঁড়িয়ে আছে। তো তিনি হলো জিজ্ঞেস করলেন, কে আপনি, এখানে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু সেই লোকটা কোনো কথা বলল না। তো যখনই কথা বললো না বা কোনো নড়াচড়া করলো না, তখনই তো মোজাম্মেল সাহেবের একটু রাগ হলো এবং তিনি তার পকেট থেকে বা তাদের যে সাইডে যে রাইফেল থাকে, তো তিনি রাইফেলটা বের করে সেই লোকটা বলেন, এই কে আপনি, হাত তোলেন। তো সেই লোকটা কোনো কথা বললো না এবং তারপরে পরে সেই মোজাম্মেলের যে কনস্টেবল আছে তিনিও হলো গাড়ি থেকে বের হয়ে আসলেন এবং তিনিও তার স্যারের সাথে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে কে আপনি, এদিকে ঘুরেন, কে আপনি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? রাসেল ভাই, সেই সময় হঠাৎ করে তাদের গাড়ির হেডলাইটটা বন্ধ হয়ে গেল, অথচ গাড়ির কিন্তু স্টার্ট রানিং ছিল। সেই গাড়ির হঠাৎ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল এবং বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির হেডলাইটটাও নিভে গেল। তো নিভে যাওয়ার পর তারা তো অবাক হলো, কিরে গাড়ি তো চাবি লাগানোই ছিল আর গাড়িতে স্টার্টই ছিল, তাহলে বন্ধ হলো কি করে? যাই হোক, তারা মনে করলো যে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা বা এটা সেটা। তো তারা কি বলে, কনস্টেবলের কাছে একটা টর্চ লাইট ছিল, তো তিনি হলো টর্চ লাইটটা ধরলেন এবং সেই অবয়বটাকে যখন দেখতে লাগলেন, দেখেন যে সেখানে অবয়বটা নেই, সেটা সেখান থেকে ফেনিশ। তার ঠিক সেই কিছুক্ষণের মানে কয়েক সেকেন্ডের পরেই তারা অনুভব করলেন যে তাদের গাড়ির উপর ধরাস করে কিছু একটা পড়ে গেল, মানে তাদের পিক আপ ভ্যানের উপর কোনো একটা কিছু পড়লো। তো পড়ার পরে ধরাস করে একটা শব্দ হলো এবং তারা দুজনে যখন পিছন দিকে তাকালো, দেখলো যে গাড়ির উপরে একটা হলো কিছু একটা পড়েছে এবং সেখান থেকে উপরে যে ব্যাগডালাটা আছে সেই ব্যাগডালা ভেঙে গেছে এবং তার কয়েক সেকেন্ড পর তারা দেখলো যে সামনে থাকা যে অবয়বটা, যে সাদা রঙের এবং সাদা চাদর পরা যে অবয়বটা, সেই অবয়বটা হলো তাদের গাড়ির ভিতরে এবং সেই হলো অবয়বটা ধীরে ধীরে মাথা তুলে তাদের সেই তাকালো এবং অন্ধকারে ওইভাবে তারা কিছু দেখতে পাচ্ছিল না এবং সাঁতারের কাছে যদিও একটা টর্চ লাইট ছিল এবং টর্চ লাইটের আলো যতটুকু দেখলো যে একটা অবয়ব তাদের দিকে তাকিয়ে বিভৎস হাসি দিচ্ছে। তার মানে সেই অবয়বটাই এতটাই বিভৎস দেখতে যেটা বলার বাইরে। তো তারা দুজনের দিকে খুবই ভয় পেল যে এটা আবার কি।
এবং তারা চিন্তা করলো যে হয়তো তারা কোনো অশরীরী বা মানে জিনের পাল্লায় পড়েছে, নাহলে তো এইরকম ঘটনা করা অসম্ভব। তো তারা যখন অনুভব করলো যে এখান থেকে পালাতে হবে, কিন্তু তারা সেই সময় অনুভব করলো সেই লিচু বাগানের চতুর্পাশ থেকে শত শত আগুনের গোলা যেন বেরিয়ে আসতেছে, এবং সবগুলো আগুনের গোলা ধীরে ধীরে এসে তাদেরকে চতুর্পাশে ঘেরাও করে ধরেছে। সেই সময় মোজাম্মেল সাহেব অনুভব করলেন যে তার শরীরের হাড়গুলো যেন নিজে নিজে মরমর করে ভাঙতে শুরু করছে, এবং তার ফুসফুসটা ফেটে তার ফুসফুসটা ফেটে যেন বাতাস বেরিয়ে হয়ে যাচ্ছে। তিনি এতটাই কষ্ট পাচ্ছেন, এবং যখন তিনি চিৎকার দিতে চাইলেন, তিনি দেখেন যে তার চিৎকার যেন গলা থেকে বের হচ্ছে না, এবং তার হাতে থাকা রাইফেলটা নিয়ে যখন তিনি তার সামনে থাকা সেই অবয়বটাকে গুলি করলেন, তিনি লক্ষ্য করেন যে তার হাতে থাকা খেলনাটি, মানে পিস্তলটি এখন খেলনা একটা পিস্তলে পরিণত হয়েছে। মানে তিনি 3-4 বার ট্র্যাগার চাপ দিলেন, কিন্তু কোনো ধরনের গুলি বের হলো না, কোনো সেই রাইফেল থেকে কোনো শব্দই হলো না। মনে হচ্ছিল যে এটা একদম অকেজ একটা খেলনা একটা পিস্তল। তো এরপরে আসলে তার কোনো কিছুই মনে নেই, তিনি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান। তো পরের দিন সকালে যখন অন্য এলাকার মানুষ এবং অন্য টহল পুলিশের দল যখন তাদের কাছে আসে, মানে এখানে যখন ওরা দুইজন সেই লিচু বাগানের একটা শ্মশান ঘাটের কাছে অজ্ঞান অবস্থা পড়ে থাকে, তো এলাকার মানুষ এবং তাদের একটা পুলিশের টহল যখন তাদের কাছে আসে এবং ঘটনা করে যাচাই বাছাই করে, তখন হলো তারা জানতে পারে যে এইখানে নাকি শ্মশান ঘাটে নাকি একটা মানুষ একসময় খুন হয়েছিল, এবং এই খুন হওয়ার পর এখান দিয়ে আসলে যারা গভীর রাতে যদি কাউকে পায় তাদেরকে নাকি অনেক সময় ভয় দেখায়। তো এটা আসলে এলাকাবাসীর ভাষ্যমতে যুক্তি বা কথা বলা। তো পরবর্তীতে মোজাম্মেল সাহেব এবং তার কনস্টেবল সাত্তারকে যখন হসপিটাল করা হয়, এবং হসপিটাল থেকে সুস্থ হওয়ার পর যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, পরে তারা সমস্ত ঘটনা শেয়ার করে যে এরকম এরকম। তো মোজাম্মেল সাহেব সেই স্টেটমেন্টে বলেছিল যে তার বন্দুকটা এরকম কোনো কাজ করেনি, মনে হয় যে এটা একটা খেলনা পিস্তল, কোনো গুলি বাইর হয়নি, তিনি অনেক চেষ্টা করেছেন ট্রিগার চাপ দিয়ে। তো যখন হলো তার পিস্তলটাকে ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়, এবং যখন ফরেন্সিকে নিয়ে যাওয়ার পর এটা দেখা হয় এবং দেখে যে সমস্ত মানে পিস্তলটা একদম ঠিকঠাক আছে, কিন্তু ঠিকঠাক থাকার পরও গুলি কেন জানি বের হচ্ছে না। তো যখন হলো সেই পিস্তলটার যে নলাটা থাকে যেটা দিয়ে গুলি বের হয়, যখন তারা এই জিনিসটা পরীক্ষা করে দেখে যে এই পিস্তলের ভিতরে সেই শ্মশানের মানে সেই শ্মশান বা যাই হোক মানে ভিতরে দেখা যায় মাটির এমন একটা শক্ত স্তূপ হয়ে আছে, যেটার কারণে আসলে ফায়ার হচ্ছে না। কিন্তু এটা কোনোভাবেই প্রমাণিত না যে এর ভিতরে মাটি আসলো কিভাবে, এত শক্ত মাটি কিভাবে ঢুকলো, এটা তো রানিং একটা পিস্তল ছিল। তো এটা আসলে রহস্য পরে বের করা সম্ভব হয়নি, তবে এতটুকু রহস্য বের করা হয়েছে যে পিস্তলের ভিতরে যে মাটি ছিল সেটা নাকি ওই শ্মশানটার যেখানে ঘটনা ঘটেছিল সেই শ্মশানের নাকি এটা মাটি ছিল। তো এটাই ছিল মোজাম্মেল সাহেব এবং তার কনস্টেবল সাত্তারের ঘটনা। তো এরপর থেকে তো ওই দেখা যায় রাস্তাটা পুরো শ্মশান হয়ে যায়, বলতে বিশেষ করে শ্মশানের সাথে যেহেতু রাস্তাটা, এবং পরবর্তীতে মানুষ এই একদম ওই রাস্তাটা যাওয়া ছেড়ে দেয়, ফলে এখন পর্যন্ত নাকি ওই রাস্তাটা একটু নির্জন, যদিও এখন মানুষজন ওটা চলাফেরা করে, কিন্তু অনেক রাতে আর কি মানুষজন চলাফেরা করা বন্ধ করে দিয়েছে। তো এই ছিল ঘটনা আরিফুলের, তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল ঘটনাটা আসলে ভাই, যার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো কাউনিয়ার যারা শ্রোতারা আছেন তারা যদি ওই জায়গায় বসবাস করেন তারা হয়তো বা এই ঘটনাটা সম্পর্কে জানেন। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ জাকারি ইসলাম বরিশালের বাকেরগঞ্জ থেকে বলতেছিলাম।
তো এই আজকে যে ঘটনাতে আমি বলবো এটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি, উনি আমার প্রাইভেট টিচার। তো ঘটনাটি ঘটেছে ওনার কাকার সাথে, নিজের ছোট কাকার সাথে। তো ঘটনাটির স্থান হলো বরিশালের বাকরগঞ্জ থানার ভরপাশ ইউনিয়নে। তো এর বেশি আর কিছু না বলি, কারণ কিছু সমস্যা আছে। তো ঘটনাটি আমার টিচারের কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলার চেষ্টা করব। মাঝখানে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ঘটনাটি আমার ওই যে টিচার ছিল ওনাদের বাড়ি আর কি ভরপাশ ইউনিয়নের সব থেকে বড় একটি বাড়ি, মানে এই বাড়ির মতো বড় বাড়ি ভরপাশ ইউনিয়নে নাই। একটা বাড়ির ভিতরে এক উঠানের ভিতরেই প্রায় 40-45টি ঘর ছিল। তো ওই টিচারের দাদার ঘর ছিল ওখানে, আর ওনারা ঘর উঠাইছিল এই বাড়ি থেকে একটু পাশে। তো ওনাদের ঘর ছিল মূল বাড়ি থেকে একটু সাইডে, আর ওনার দাদার যে ঘরটি সেই ঘরটি ছিল বাড়ির ভিতরেই। আর বাড়ির সামনে ছিল একটি মসজিদ, বাড়ির নিজস্ব মসজিদ। মসজিদের সাথেই ছিল বাথরুম, আর সামনে পুকুরে বাঁধানো ঘাটলা। এই ঘাটলাই সবাই গোসল করত, বাড়ির পুরুষেরা, এবং এই মসজিদে নামাজ আদায় করত। তো আমি মূল ঘটনায় চলে যাই। তো আমার যে টিচারের যে ছোট কাকা, উনি থাকতেন আর কি ওই বাড়ির ভিতরে ওনার বাবার ঘর আর কি, টিচারের যে দাদার ঘর ওই ঘরেই। আর টিচার থাকতেন ওনাদের পাশে যে ঘর উঠেছিল বাড়ির পাশেই, বড় বাড়ির পাশে ওখানে। তো একদিন রাত্রেবেলা ওই যে কাকা উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলেন। তো হঠাৎ করে রাত্রেবেলা উনি আর কি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য জাগেন। তো জাগার পর উনি বের হলেন। তারপর বের হওয়ার পর চিন্তা করলেন যে বাড়ির সামনে মসজিদের সামনে যে টয়লেট ওখানেই যাবেন, একটা সিগারেট খেয়ে তারপর ওখান থেকে আসবেন, পিছনে আর রাত্রেবেলা যাওয়ার দরকার নেই। তো উনি ওই টয়লেটে গেলেন। যাওয়ার পর ওনার যে কাজ তারপর উনি সারার পর উনি ওখান থেকে বেরিয়ে সিগারেট খেয়ে বাড়ির পুকুরে হাত মুখ ধুয়ে যখনই উনি উঠে বাড়ির দিকে আসবেন, তখনই আর কি হঠাৎ করে চোখ গেল পুষ্কনির উপর, ওই মসজিদের সামনে পুষ্কনির ওপারে তালগাছের দিকে। তো এপারে একটি তাল গাছ, ওপারে একটি তাল গাছ ছিল। তো উনি দেখতে পেলো এই তাল গাছে একটি পা, ওই তাল গাছে একটি পা আর কি অবয়কের মতো, আর পুরোপুরি দেখা যাচ্ছিল না কারণ অনেক বড় ছিল। তো এই পা আর ওই পাশে একটি পা, একটি অবয়ব দেখলেন। দেখার পর রীতিমতো উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এদিক সেদিক না তাকিয়ে উনি দৌড়ে সোজা ঘরে চলে আসলেন। তারপর ওনার রাত্রেবেলায় গায়ে অনেক তীব্র পরিমাণ জ্বর ওঠে। জ্বরের সাথে সাথে ছিল খিঁচুনির সাথে সাথে মুখ দিয়ে ওনার ফেনাও পড়তেছিল অনবরত। তারপর বাড়ির মসজিদের ইমাম আসলেন। ইমাম আসার পর সাধারণ আর কি সূরা টুরা পরে ওনাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করলেন, তখন মোটামুটি ঠিক হলেন। তো তারপর থেকে এই ঘটনা ওনার সাথে মোটামুটি চলমান ছিল। মাঝখানে অনেকবারই ওনার সাথে এরকম হয়েছে। তো আর কি যতই হুজুর দেখানো হতো তত মানে অতটা একটা সুবিধা হয়নি। তো ওনার সাথে ঘটনাটা চলমানই ছিল। মাঝে মাঝেই ওনাকে দূর থেকে ভয় দেখাতো, দূর থেকে একটি মহিলা মূর্তি বা মহিলা অবয়ব ওনাকে ভয় দেখাতো, উনি ভয় পেতেন। মাঝে মাঝে ওনার গায়ে জ্বর আসতো, মাঝে মাঝে এধার ওধার লাপাতা হয়ে যেতেন। তারপর ওনাকে এখানে ওখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আনার পর জিজ্ঞেস করলে বলা হতো ওনার আর কিছুই মনে নেই। তো এইরকমেরই একদিনের কাহিনী। ওনার যে কাকা ছিলেন আমার টিচারের, তো উনি আর কি একদিন আসেন ওই আমার টিচারদের ঘরে। ওনাদের ঘর তো ছিল বাড়ির পাশে, তো ওই মূল বাড়ি থেকে একটু সাইডে ওনাদের ঘর ছিল। তো ওখানে আসেন। উনি করতেন কি মাঝে মাঝে আসতেন, গল্প গুজব করতেন, করার পর খাওয়া দাওয়া করে উনি আবার বাড়ির ভিতর চলে যেতেন, গিয়ে ওনার বাবার ঘর যে ওখানেই থাকতেন। তখন ওনারও বয়স বেশি ছিল না, তো লেখাপড়া করতেন। তো একদিন এরকম আসলেন। তো আসার পর তখন আমার টিচার যারা ছিলেন তারা সবাই সামনে বসে পড়তেছিলেন। তো সবাই দেখলেন যে উনি আসছে। তো আসার পর আর কি উনি ঘরের ভিতরে গেলেন। তো তখন আর কি ওর কোনো খেয়াল নাই। তখন উনি ঘরের ভিতরে শুয়ে, ঘরের যে খাট ছিল ওখানে শুয়েছিলেন। তো শুয়ে এক পর্যায়ে উনি ঘুমিয়ে পড়লেন। তো তখন ওনাদের যে ঘর ছিল, ঘরটা একটু রাসেল ভাই আমি বর্ণনা দেই, তো বা কাহিনী বুঝতে সমস্যা হবে। তো ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তখনও কাজ চলতেছিল। তো উনি যেখানে শুয়েছিলেন তো ওখানে একটি বেড়া ছিল। ওই বেড়াটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, যার কারণে ওই বেড়াটা একটা কাপড় দেওয়া ছিল যাতে শীত না লাগে। তো উনি ওখানে শুয়েছিলেন। তো তখন আমার টিচারেরা সবাই সামনে বসে, ওনার যে ভাই বোন ছিল সবাই মিলে সামনে পড়তেছিলেন। তো উনি হঠাৎ করে আর কি টিচারের যে বাবা ছিল উনি রাস্তা দিয়ে আসতেছিলেন।
উনি আসার পর দেখতেছেন যে ওনার ভাই যাচ্ছে। তো যাওয়ার পর উনি জিজ্ঞেস করলেন কই যাচ্ছে, কোনো কথা বলে না। তারপর উনি স্বাভাবিকভাবেই নিলেন হয়তো বা বাসায় যাচ্ছে, আসছিল আমাদের ঘরে। তো উনি আসার পর জিজ্ঞেস করলো যে ঘরে এসে যে একটু আগে তো আমার ছোট ভাই আসলো, কি খেয়ে দিয়ে গিয়েছে না খেয়ে চলে গেল? তো তখন বললেন যে উনি তো ওখানে শোয়ার পর দেখলাম ঘুমাইছে, তো উনি ওখান থেকে কখন গেল? আমাদের তো কিছু খেয়াল নেই, আমাদের তো কিছু বলে যায় নাই। তো তখন তাদের আর কি একটু সন্দেহ জাগে, যেহেতু এর আগেও অনেক সময় অনেক কাহিনী তাদের সাথে ঘটেছে, মানে ওই কাকার সাথে ঘটেছে। তো তখন তারা কি করলো যে তখন তারা সবাই মিলে খুঁজতে বের হলো। আমার ওই টিচার, উনি তখন ছোট ছিলেন, উনি 5-6 পড়তেন এই সময়। তো ওনার বাবা, তার পাশের ঘরে কাকা ছিল, তো অনেক 3-4 জন মিলে খুঁজতে গেলেন। তো খুঁজলেন, অনেক জায়গায় খুঁজলেন, বাড়ির আশেপাশে যত বাগান ছিল তখন ওই জায়গায় খুঁজলেন, যে মূল যে জায়গায় ঘটনাটা ঘটেছিল ওই যে মসজিদের সামনে পুকুরের পারে তাল গাছের ওদিকে কবরস্থান সব জায়গায় খুঁজলেন। খোঁজার পর কোথায় আর পেলেন না। তো তখন সবাই যখন এক সময় হাল ছেড়ে দিয়ে বাসায় আসলেন, তো বাসায় আসার পর ওনারা যখন বাসার ঘরের সামনে দাঁড়ানো ছিলেন, তো তখন পিছন থেকে ধপাস একটি শব্দ আসলো। তখন আমি টিচারের মুখ থেকে শুনেছি যে এত জোরে শব্দ আসছিল, উনি নাকি নিজে অনেক ভয় পেয়ে কেঁপে উঠেছিলেন, অনেক জোরে একটি শব্দ আসলো। তখন তারা দৌড়ে পিছনে গিয়ে দেখলেন যে উনি যেখানে ঘুমানো ছিলেন, যে আমি যে বললাম একটু আগে যে বেড়া দেওয়া ছিল কাপড় দিয়ে, যেহেতু কাজ চলতেছিল, তো ওইখান দিয়ে ওনার দেহটা পড়ে আছে বেড়া ভেদ করে। তো তখন ওনাকে ঘরের ভিতরে আনা হলো। আনার পর জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো, মুখে পানি দেওয়া হলো, হাত পায়ে তেল মালিশ করা হলো, তো সূরা পরে অনেকবার ফুটু দেওয়া হলো। এক পর্যায়ে যেটা হলো, ওনার জ্ঞান আর কি আসলো। আসার পর উনি চোখ মিলিয়ে বলতেছে যে আমার বুকের উপরে অনেক ওজন, বুকের উপরে থেকে সরাও, আমার বুকের উপরে অনেক ওজন, বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমার বুকের উপরে থেকে সরাও ওকে, আমি আর বাঁচবো না। তো এই কাহিনীর পর তখন সবাই বললো যে তোমার বুকের উপরে তো কেউ নেই, কিসের ওজন, কি লাগছে? তো তখন সূরাটার উপরে ফু দেওয়া হলো। তখন ওনার মোটামুটি যখন একটু ভালো পর্যায়ে আসলো, মানে জ্ঞান মোটামুটি একটু ঠিক মতো আসলো, তারপর উনি বললেন যে আমি যখন বেরিয়েছিলাম, আমি বেরিয়ানোর পর দেখতেছি যে আমি বাড়ি থেকে বেরিয়ে যে সামনে যে বড় গাছটার উপরে দেখতেছি কি যেন জ্বলে, মানে আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওটার উপরে কি যেন একটি জলমলে কি যেন একটা বসা ছিল, যার কারণে আলো ছড়াচ্ছে। তো তারপর আর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফেরে, আমি ফিল করতে পারি আমার বুকের উপর অনেক ভারী একটি বস্তু বসা, যার কারণে আমার খুব ব্যথা হচ্ছিল। তো এর পর দিনই সকালবেলা ওই আমার যে টিচার, ওনার বাবা আর কি একজন হুজুর আনলেন। তো হুজুর বললেন যে এই সমস্যাটা তো অনেক একটি গভীর সমস্যা হয়ে গিয়েছে, এখন ওনার সাথে একটি মেয়ে জিন ভর করেছে। তো এখন আপাতত এই জিনকে তাড়ানোর মতো শক্তি আমার নেই, আমি আপাতত তাবিজ দিয়ে যাচ্ছি আর কিছু আমল দিয়ে যাচ্ছি, এর থেকে যদি আল্লাহ রেহাই দেন। আর আপনারা কোনো ভালো কোনো ইমাম বা কবিরাজের সাথে যোগাযোগ করুন, যিনি এই সমস্যা থেকে ওনাকে মুক্তি দিতে পারেন। তো তারপর তারা ওই হুজুরের আমল অনুযায়ী এবং তাবিজটা ব্যবহার করতেছিল। তারপর অনেক হুজুর দেখানো হয় মাঝে, কিন্তু অতটা আর কি লাভ হয়নি। তারপর থেকে ওনার সাথে ঘটনাটা ঘটে, এখনো ঘটনাটা ওনার সাথে চলমান, প্রায় অনেক বছর ধরে, এই আজ 8-9 বছর ধরে ওনার সাথে ঘটনাটা চলমান। তো ওনাকে এখনো মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে দূর থেকে ভয় দেখায়, বা রাত্রে স্বপ্নে এলোমেলো কিছু দেখে জেগে ওঠেন, বা এখনো মাঝে মাঝে রাত্রেবেলা খিঁচুনি দিয়ে ওঠেন। এরকম প্রভৃতি সমস্যা ওনার সাথে প্রতিনিয়ত এখন ঘটে চলছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে এই কঠিন সমস্যা থেকে সমাধান লাভ করে দেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই ছিল রাসেল ভাই আজকের ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আমি ফাইজুল ইসলাম। লিখতে বসার যুদ্ধ আমাকে দিয়ে হবে না। আমাকে যদি বলা হয় কলম দিয়ে বন্দুক বানাতে, হয়তো আমি সেটা পারবো, কিন্তু কলমকে খাতার যুদ্ধে নামানোর আমার পক্ষে সম্ভব না। তারপরও অনেক রিকোয়েস্টের পর চেষ্টা করছি। যদি সাবলীলভাবে আমার ঘটনা সবার সামনে আনা যায়, তাহলেই আমি খুশি। আমি এবং আমার সাথে থাকা কিছু পাগল মানুষই আসলে প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে এমন অবস্থায় চলে গেছি যে অজানা কোনো কিছু সামনে আসলেই ঝাঁপিয়ে পড়ি।
মাঝে মাঝে অজানা অনেক কিছুই আমাকে দিনে রাতে তাড়া করে বেড়ায়। এমন কিছু অজানা আমার জিনিসই আমার সামনে হর হামেশা আসে দেখেই ডক্টর আলিফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ। আমি ভারতে অবস্থান করছি এটি আপনারা অনেক আগের থেকেই জানেন। আসলে এই জিনিসের আদলেই আলিফ ভাইয়ের রিকোয়েস্টে আমি বলতে রাজি হয়েছি আমি আসলে এই দেশে কি করি। আমার পড়াশোনার সাবজেক্ট এবং কাজ করার সুবাদে এখানে রিসার্চ করার একটা অপশন আমার তৈরি হয়ে গেছে এবং করছিও, সাথে বহু মানুষের সাথে উঠা বসা হয়ে গেছে। অনেক মানুষ, আমি মাঝে মাঝে পরিবারের কাছে অচেনা হয়ে যাই। রাত বিরাতে একটা বলেন, দুটা বলেন, তিনটা বলেন, কাদা বালু মাখিয়ে বাসায় ফিরি যে অফিসের কাজ তো সেই দিনেই শেষ হয়ে যায়, কিন্তু কিছু ঘটনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মায়া কাটিয়ে উঠতে উঠতে মাঝে মাঝে গভীর রাতও হয়ে যায়। বালু থেকে মাটির কথা মনে পড়ল। সেরকমই এক মাটি খেকর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজ। আপনারা সবাই জানেন যে আমার ঘটনাগুলো 100% ভারত রিলেটেড। 100% বলবো না, আমি কিছু বাংলাদেশের ঘটনাও শেয়ার করেছি। ভারতের অনেক অঙ্গরাজ্য আছে, যার মধ্যে কর্ণাটক অথবা কর্ণাটক একটা। আপনারা জানেন কর্ণাটকের বিষয়ে। এবং বিদার নামক একটি স্থান আছে সেখানে, যেখানে মুসলমানদের বেশ আনাগোনা এবং মুসলমানরা একটা বড় আধিপত্য ওখানে বিস্তার করেছে। এই ঘটনা যিনি শেয়ার করেছেন তার নাম সুলাইমান এবং তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন সে সময়ে অথবা তৎকালীন সময়ে। ৭৮ বছরের বাসিন্দা তিনি, যিনি বর্তমানে নিউ দিল্লিতে অবস্থান করছেন এবং তার ছেলেই আমার সাথে একই রেস্টুরেন্টে একই সময়ে লাঞ্চ আওয়ারে দেখা করে। দেখা হতে হতে একটা সময় পরিচয়, কথা বলতে বলতে খাওয়ার মাঝখানে একটা সময় দাওয়াত পেয়ে যাই তাদের বাসায় যাবার জন্য, তার বাবার সাথে কথা বলার জন্য। কিছু কথা ডিটেলসে বলার পর যেহেতু সব ইনফরমেশন তিনি জানতেন না, তাই তিনি বলেছেন আপনি যদি শোনেন তাহলে আমিও বাবার কাছ থেকে জিনিসগুলো ক্লিয়ার হতে পারবো, এবং তাদের বাসায় দাওয়াত করে বসেন। 2 সপ্তাহ আগে রবিবার সকাল 10টায় আমি সেই সুলাইমান নামক চাচা মিয়ার সাথে দেখা করি। তিনি উর্দু বলতে পারেন, কিন্তু তিনি কান্নাডা ভাষায় কথা বলেন বেশি, তাই ট্রান্সলেশনের জন্য তার ছেলেকে আমার দরকার ছিল কিছু কিছু শব্দের জন্য। যাই হোক, যেই ভাইয়ের সাথে আমার রেস্টুরেন্টে দেখা তার নাম শাকুর। তখন সুলাইমান চাচা ঘটনা যখন শেয়ার করেন তৎকালীন সময় তার বয়স ছিল 12 কিংবা 13। এটা খুব সম্ভবত 1961 অথবা 1962 সালের কথা। একটা ছোটখাটো বাংলোতে তার পরিবার মুভ করে সবাই মিলে। ওই সময় রাজনৈতিক সহিংসতার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে কিছু ভারসাম্যহীন রাজনৈতিক মানুষদের অত্যাচারে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হতো। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, তাই এদিক সেদিক পোস্টিং হতে হতে এবার সেই দিকে পোস্টিং হয়েছে। তার সাথে তারও আরো 4 ভাই ছিল। কর্ণাটকের আশপাশেই পোস্টিং হতো মোস্ট অফ দ্য টাইম। তারা 4 ভাই এবং তিনি ছিলেন সবার ছোট। তার সাথে প্রত্যেকটি ভাইয়ের বয়সের যে এইজ ডিফারেন্স ছিল খুবই অল্প, তাই অনেকটা সবার হাইট একই রকম ছিল, কাছাকাছি বয়স থাকবার কারণে। তার বাবা সেই বাড়ির দারোয়ানকে ওই বাড়িতে পৌঁছানোর পর নতুন বাড়িতে হুকুম করেন যে তাদের যে সামান আছে বা জিনিসপত্র আছে সেগুলো যেন সে ভেতরে ঢুকাতে সাহায্য করে। তখন সন্ধ্যা, হঠাৎ বাড়ির পেছনে আচমকা পেঁচা ডাকার শব্দ আসতে থাকে। পেঁচা ডাকার সাথে সাথেই পাতাতে কেউ হাঁটার শব্দ আসতে থাকে। কেউ হাঁটছে বাড়ির পেছনটায়, এবং এত শুনশান এলাকার মধ্যে তাদের বাড়িটা যে সেই পাতায় হাঁটার শব্দটা মনে হচ্ছে একটা একটা করে বম ফুটছে। এই শুনে এক লাঠি উঁচে জিনিসপত্র ফেলে বাড়ির পেছনে দৌড় দেয় দারোয়ানটা। যেহেতু আশপাশ খালি, তাই তিনি ভাবছিলেন বাড়ির ভিতরে কোনো জন্তু জানোয়ার ঢুকে গেল কিনা। তো তিনি সুলাইমান চাচা ভাবছিলেন এবং তার বাবা ভাবছিলেন যে
বাসায় হয়তো বা কোনো কুকুর টুকুর বা শিয়াল টিয়াল ঢুকতে পারে। যাই হোক, বড় নানা যখন পরে শোনে তখন এসব জিনিস কারোরই মাথায় আসেনি। দারোয়ান প্রায় 10 মিনিট পর এদিক সেদিক তাকাতে তাকাতে হাজির হয়। মাফ চেয়ে বলল, তাড়াতাড়ি ঘরের ভেতর প্রবেশ করেন, পেছনে একটা কবরস্থান আছে, জায়গাটা সুবিধার না। সন্ধ্যার পর বাড়ির বাইরে কেউ যেন না বের হয়, আর যদিও কেউ বের হয় সাথে যেন আরেকজনকে রাখে। বাথরুমে যদি যাইস, বাথরুম যদি সারার লাগে তাহলে আগে আগে সেরে নেবেন। সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাবেন না। দারোয়ানের কথায় তার বাবা তেমন পাত্তা দেয়নি, সিগারেট ধরিয়ে ফেলে। পাত্তা আসলে তিনি কোনো বাড়ির কোনো দারোয়ানের কথাতেই দেন নাই। তাই এই বাড়ির দারোয়ান কি বকছে না বকছে তা শোনার সময় সুলাইমান চাচা মিয়ার বাবার নাই। রাত তখন 8টা, সাড়ে 8টার দিক। তো দারোয়ান প্রায় অনেকক্ষণ যাবতই এদিক সেদিক ঘুরছিল। বাড়ির পেছন দিকে হাঁটতে হাঁটতে যখন দারোয়ান সুলাইমান চাচা মিয়া সহ তাদের ভাইদের ঘর বরাবর অবস্থান করছিলেন, তখন বলছিলেন যে জানালাটা লাগায় রাখবেন, জানালাটা খোলা রাখবেন না সন্ধ্যার পর। আসলে তার হাতে হারিকেন ছিল। তো তিনি ঘুরতে ঘুরতে এসে যখন তাদের রুম জানালা বরাবর আসে, তখন ওই চার ভাই তাকে ডাক দেয়, এই চাচা মিয়া, এই দারোয়ান সাহেব, দারোয়ানকে ডাকে, এইদিকে আসেন। তো নাম জিজ্ঞেস করার পরে বলল যে আপনি আমাদের সন্ধ্যার পর বের হতে মানা করলেন কেন? দারোয়ান বলল, আপনাদেরকে কি আশপাশের লোকজনের সাথে দেখা হয়েছিল? তখন বলে, না, আমাদের সাথে তো আমাদের আশপাশের লোকজনের সাথে দেখা হয়নি। বলে, আমাদের এখানে কিন্তু একটা ভয়ের কারণ আছে। কারণটা হলো, দারোয়ান বলল যে এখানে একজন মাটি খেকো আছে যে মাটি খায়। শুধু মাটি খায় না, সে শুধু কবরের মাটি খায়। কবরের মাটি খায় না, কবরের মাটির সাথে সাথে ভেতরে থাকা লাশও উঠায় নিয়ে এসে খায়। সেটা যে কোনো ঘরের আশেপাশে খায়, ঘরের সামনে খায়, উঠানে খায়, বাড়ির পেছনে খায়। প্রায় সময় আশপাশের মানুষজন তাকে দেখে, হয় কবরের মাটি খাইতে অথবা কবরের ভেতরে কোনো লাশ খাইতে। রাত 10টার পর মাঝে মাঝে অনেক বাড়ির আশপাশে তাকে হাঁটতে দেখা যায়, ঘুরতে দেখা যায়। তার শরীরে কেউ কখনো কাপড় দেখে নাই। লাশ কবর হলে আপনি কি জানেন, আশপাশের লোকেরা 1-2 রাত পাহারা দেয় শিফট আকারে, যাতে লাশ যেন উঠায় না খাইতে পারে। মাসে 1-2 বার তাকে দেখা যায়। আবার অনেকে মাসে 1-2 বারের বেশি সময়ও দেখেছে। কিন্তু ওনাকে দেখার পরপরই উনি সাথে সাথেই এদিক সেদিক করে গায়েব হয়ে যায়। আমাদের এই বাড়িতে সে মাঝে মাঝে আসে, কিন্তু তার নাকি অনেক বয়স এবং তিনি শরীরে কাপড় টাপড় জড়ায় না। অনেকেই বলে উনি নাকি কবরের ভেতরেই থাকে, কবরের ভেতরে গর্ত করে থাকে। আবার অনেকে বলে কবরস্থানের পেছনের ঝোপে গাছের উপরে থাকে, গাছগুলো নাকি অনেক বড় বড় ঝোপের দিকটায়। আবার অনেকে বলে সে নাকি বিদার কেল্লার আশপাশে থাকে। আমি মাঝে মাঝে শব্দ পেলেই দৌড়ায় যাই। তো সুলাইমান চাচা তো ছোট, সে বলে, আপনি যে একটু আগে দৌড়ে গেলেন সেখানে কিছু পেয়েছিলেন? তিনি বলে, আসলে কুকুর ছিল, কিন্তু ইদানিং অনেকের কাছেই আমি শুনেছি যে উনি নাকি এই কবরস্থানের আশপাশে ঘোরাঘুরি করে। ওই দূরের বাংলোর একটা সাইডে কবরস্থান আছে, সেইখানে নাকি মাসখানেক আগে এক লোক গাছ কাটা অবস্থায়, গাছ কাটতে কাটতে মানে গাছ কেটে বাড়িতে যাওয়ার অবস্থায় যাওয়ার সময় নাকি ওই মাটি খেকোকে দেখেছিল। আশপাশের লোকজনের বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মাটি খেকো বেশ জনপ্রিয়। আশপাশের মানুষের কাছে তিনি বেশ ভয়ঙ্কর এক পরিস্থিতি বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তার এই গায়েব হয়ে যাওয়ার বিষয়টায় অনেকে অনেকভাবে নেয়, তবে জিনিসটা যে মানুষের ন্যায় বা মানুষই সেটা তারা সঠিক এবং পরিষ্কার দেখতে পায় বিধায় সবার ইনফরমেশন একত্র করে দেখা গেছে যে আসলেই সে মাটি খায় এবং সে বিভিন্ন কবরস্থানের আশপাশে অবস্থান করে। কে মারা গেল, কিভাবে মারা গেল এবং কোনো ব্যক্তি যদি ওই জায়গায় মারা যায়, সবার আগেই টেনশন থাকে যে ওই কবরস্থানে পাহারা দিবে কে। পাশের বাড়িতে একটা পরিবার এসেছিল,
মানে পরিবার এসছিল না, সেই পরিবার থেকে একটা খবর এসছিল পাশের গ্রামের বাড়িতে নাকি একটা ঘর ছিল, সেই বাড়িতে থাকতো হচ্ছে জামাই বউ, তাদের 2 মেয়ে আবার 2 ছেলে, এবং ওই বাড়িটা বেশ বড় একটা বাড়ি ছিল। রাত্রে নাকি 10টা-11টার দিকে একদিন তার ছোট মেয়ে দরজা জানালা খোলা ছিল, জানালাটা লাগাতে যে হারিকেনের আলোয় বা কুপির আলোয়, তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির আলোয় তিনি দেখতে পান একটা লোক বাড়ির উঠানের সামনে বসে বসে মাটি খাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কবরের মাটি না, তাদের উঠানের মাটি খাচ্ছে, এবং মাটির ভেতর থেকে কি জানি উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। মনে হচ্ছে গরুর হাড় বা গরুর রান বা কিছু একটা, গরুর মাংস বা কিছু একটা মাংসর ন্যায় উঠিয়ে উঠিয়ে খাচ্ছে এবং জোরে টান দিচ্ছে। মনে হচ্ছে জিনিসটা ছিঁড়ছে না তার দাঁতের কামড়ে। যতটুক আলোয় দেখা যায় উপর, ওখানে ওই সময় পূর্ণিমা ছিল, আকাশের চাঁদের কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং সেই মেয়ে নাকি বমি করে দেয়। পরে লোকজন, ওই বাড়ির লোকজন সবাইকে ডাকাডাকি করার পরে সবাই যখন একত্রে জড়ো হয়, সবাই দেখে সে, যেহেতু বাড়ির লোকজন ভয় পেয়েছে, সে আস্তে করে হেঁটে ওই দূরের বাড়ির পেছনের দিকে একটা কবরস্থান ছিল, সেই জায়গায় নাকি ঢুকে যায়। পরে কবরস্থানে সবাই দৌড়ে যায় ওনাকে ধরবে, কারণ গ্রামের লোকেরা একটা সময় অপেক্ষা করছিল যে ওনাকে ধরলে হয়তো আটকে ফেলবে, কিন্তু কোনো না কোনো ভাবে তার গতির সাথে এলাকার লোকজনরা নাকি লাঠিসোঁটা নিয়ে যেও পায়নি, কোনো জায়গায় খুঁজে পায়নি। অদৃশ্য হয় নাই, তাই তিনি অদৃশ্য হচ্ছিল না সবার সামনে, কিন্তু তিনি যখন ঝোপঝাড়ে ঢুকে যাচ্ছিল, সবাই মিলে যখন দল বেঁধে ঝোপঝাড়ে ঢুকছে, তাকে আর খুঁজে পাচ্ছে না। ওই জায়গাটায় দূর দূরান্তে বড় বড় গাছপালা সহ কিছু ঝোপঝাড় ছিল, এক গ্রাম থেকে আরেক গ্রাম। আর ওই জায়গাটায় মুসলিম অধ্যুষিত লোকজন বেশি ছিল বিধায় কবরস্থানের সংখ্যাও বেশি ছিল। এক কবরস্থানে আরেক কবরের এলাকার লোকজনের জন্য আলাদা কবরস্থান ছিল। ওই এলাকার লোক আরেকটা জায়গায় যে কবর পেত না, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে 2 মানুষের মধ্যে বেশ বড় ধরনের বৈষম্য তখন ওই সময় ছিল, যে বিধায় রাজনৈতিক সহিংসতা। সেই গল্প করতে করতে সুলাইমানদের রুমে হঠাৎ করে তার বাবা প্রবেশ করে, কারণ এত রাত পর্যন্ত ছেলেরা সজাগ থাকবে এটা তিনি সহ্য করতে পারতেন না। তিনি এসেই সরাসরি সবাইকে ঘুমানোর হুকুম দিয়ে দেন, এবং ওই মুহূর্তে জানালাটা জোরে ওই দারোয়ানকে বাইরে রেখে লাগিয়ে দেন তার বাবা, এবং দারোয়ানকে বলেন, আমার বাড়ির চারপাশে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার, জানালায় পাশে বসে আমার ছেলেদের সাথে এত রাতে গল্প করার দায়িত্ব না। তো হুকুম মতামত তার ওই দারোয়ান সাথে সাথে ওই বাড়ি ছেড়ে ওই বাড়ির গেটের বরাবর চলে যায়। এরপরে 4-5 দিনের মধ্যে সবাই আতঙ্কে থাকতো, কারণ আশপাশের লোকজনের কাছ থেকে ইতোমধ্যে ওই সুলাইমান চাচা মিয়ার বাবা অলরেডি জেনে গেছে মাটি খেকোর কথা, এবং সেই মাটি খেকো কোনো ধরনের লাশের গন্ধ পেলেই এলাকায় আশপাশে ঘুরঘুর করতে থাকতো, এবং সে লাশের মাটি খেত বিধায় এলাকার লোকজনরা লাঠিসোঁটা নিয়ে অপেক্ষা করছিল যেই বাড়ি থেকে যে মারা গেছিল, কিন্তু তিনি ওই মুহূর্তে যখন কেউ পাহারা দিচ্ছিল কবরস্থান, তিনি সেই মুহূর্তে আসতো না। তো এরই মাঝে একটা নিউজ আসে যে একটা কবরস্থানে নাকি লাশের, মানে যেই জায়গাটায় কবর দেওয়া হয়েছে, 7 দিনের মাথায় সেখানে নাকি বড় গর্ত দেখা গেছে, এবং সেই গর্তের ভেতরে লাশের কাফনের কাপড়টা পর্যন্ত ছিল না, পুরো কবর খালি। কিন্তু এইটা ওই মুহূর্তে লোকজনদেরকে ওই নাড়া দেওয়ার থেকে, লাশ চুরি হওয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে তিনি এখন আবার কোন বাড়ির সামনে ঘোরাফেরা করেন এবং ওই বাড়ির লোকজনদেরকে ভয় দেখান। এই জিনিসটা নিয়ে সবাই একটু বেশি কনসার্ন হয়ে যায়। সবাইকে সতর্ক থাকতে বলে দেওয়া হয়, বাড়ির আশপাশে যদি কোনো ধরনের শব্দ পাওয়া যায় তাহলে সাথে সাথেই যেন সবাই লাঠি সোঁটা নেয় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, একজন আরেকজনকে ডাকতে থাকে। এই মিলে এলাকার লোকজনদের মধ্যে বেশ একটা অবস্থা বিরাজ করছিল। এরই মাঝে সেদিন নাকি মসজিদে জুম্মার নামাজ ছিল। জুম্মার নামাজ শেষ করে এসে সন্ধ্যা 7টা-8টার দিকে সবাই বাড়িতেই ছিল ওই মুহূর্তে, যেহেতু জুম্মা এবং স্কুল দুইটাই একসাথে খোলা থাকতো সেই সময়। তো এখনো তো সেখানে স্কুল খোলা শুক্রবারে। তো যাই হোক, জুম্মার নামাজ পড়ে সেদিন বাসায় আসতে আসতে বেশি লেট হয়ে যায়। তো সবাই বাসায় আসার পর
ক্লান্ত ছিল এবং বিকালে খেলাধুলা শেষ করে বাড়িতে আসে। তো তো বিকালে বাসার মধ্যে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরের ভেতরে ঢুকে সবাই প্রিপারেশন নিয়েছিল রাতের খাওয়া খাবে। তো ওনাদের স্টিলের বাসন কোসন সবকিছু, তো হঠাৎ করেই তাদের পেছন দিকটায় স্টিলের বাসন কোসনের পড়ার শব্দ আসে। তো তিনি মনে করেন যে তাদের পাশে একটা পালতু বিড়াল ছিল, সে বিড়ালের কারণে কি শব্দ হলো কিনা। তো তার মা, সুলাইমান সাহেবের মা নাকি উঠে সেই পিছনে রান্নাঘরের দিকে যায় এবং প্রচন্ড জোরে একটা চিৎকার দেয়। সবাই মিলে দৌড়ে যায় সেই জায়গায়, কারণ রান্নাঘর তো আর বাড়িঘরের মতো অ্যাটাচ ছিল না, রান্নাঘর ছিল আলাদা এবং সেটাও একটা উপরে হালকা ছনের মতো, সেই জায়গাটায় ছন দিয়ে সুন্দর করে ইট দিয়ে সুন্দর করে ব্যবস্থা করা। সেই রান্নাঘরের মধ্যে একটা ছোট জানালাটা ফাঁকা ছিল, সেখান দিয়ে তিনি নাকি একজন মানুষকে দেখতে পান। সে নাকি তার দিকে তাকিয়েই সে এক ফাঁকে ওইখান থেকে খুব ছোড়ে মুভ করে চলে যান। দৌড়াচ্ছিলেন কিনা সেটা তার মা খেয়াল করতে পারছিলেন না। তো সবাই বাড়ির, কারণ ওনারা 4 ভাই, আর এই 4 ভাইয়ের খুব ইচ্ছা জেগেছে যে সেই মাটি খেকোকে সে তারা ধরবে এবং সবার হাতে সোপর্দ করবে। এবং এই 4 ভাই মিলে ফোন দিয়ে আটে যে তারা যেভাবেই হোক রাতের বেলা সজাগ থাকবে, সবার ওই ঘরের মধ্যে সবার সাথে একটা করে লাঠি। 4 ভাই যেহেতু দুরন্তপনার একদম শীর্ষে, তো তারা এরকম প্ল্যান করে যে এই মাটি খেকোকে তারা ধরবে এবং আশপাশের লোকজন, আশপাশের ছেলেদের সাথে মিশে মোটামুটি তারা একটা দল করে ফেলে যে হ্যাঁ এটাকে ওকে ধরতেই হবে। কিন্তু জিনিসটা যে তাদের জীবনে একটা ডিফারেন্ট সিচুয়েশন ক্রিয়েট করবে এটা তারা কেউ কখনো চিন্তা করেনি। তো ওই দিন যখন তার মা চিৎকার দিল, সবাই দৌড়ে গেল, দেখলো যে তাদের পিছন দিকটায়ও কেউ নাই এবং সেই জায়গার থেকে কেউ চলে গেছে। তবে ওইখানের পিছনে যে হালকা করে বেড়ার যে একটা দরজা ছিল সেটা খোলা ছিল বিধায় তারা চিন্তা করে যে হয়তো কেউ আসতে পারে। তো তারা ওইটা বন্ধ করে দারোয়ান যে ছিল, তাদের বাড়ির মেইন ফটকের যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে তারা জিনিসটা জানায় এবং দারোয়ান বলে যে ঠিক আছে, আপনারা ঘাবড়াবেন না, আশপাশে আমি হাঁটছি, কোনো সমস্যা নাই, সমস্যা হলে আমি আপনাদেরকে জানাবো। তো এইটা তার ভাইরা বলে যে আমরা সজাগ আছি, যদি কোনো কিছু শোনেন বা জানেন আমাদের জানাবেন, আমরা ওখানে যাব দেখতে। তো ছোটরা সবাই, তারা অত বেশি বয়স না, তো দারোয়ান বলে যে না, আপনাদের কাউকেই যেতে হবে না, আমি দেখছি ব্যাপারটা এবং আপনারা সাবধানে থাকবেন বাসায়। তো ওরা তো বয়স কম, তারা বলে যে কিসের বাসায় থাকবো, ওনারাও লাঠি ঠাঠি নিয়ে রেডি, যদি আসে। তো এরকম করে প্রায় সপ্তাহ 2 চলে যায়, কিন্তু এর মধ্যে কেউ আসে না। সপ্তাহ 2 পরে হঠাৎ করে রাতের বেলা সুলাইমান সাহেবের যেটা তিনি বলেছেন যে তার এখনো পর্যন্ত সেই দৃশ্য চোখে বাজে এবং সেই দৃশ্য তার চোখে এখনো চলে আসে। সেই দৃশ্যর কথা চিন্তা করলে তার মাথা এখনো খারাপ হয়ে যায়। সুলাইমান সাহেব রাতের বেলা বাথরুমে যাবার জন্য, এবং খুব গভীর রাত, তখন 2টা বাজে, বাথরুমে যাবার জন্য তার বড় ভাই বড় যে 2 ভাই আছে ইমিডিয়েট, তাদেরকে ডাক দেয় এবং বলে যে আমি টয়লেটে যাব। কিন্তু ঘুম থেকে উঠছিল না বিধায় একটা সময় এতটাই প্রেসার, এতটাই প্রস্রাবের বেগ চাপে যায় যে তার নিজেই উঠে তিনি হাঁটা দেন। তো তার ইমিডিয়েট বড় যে ভাই, তার থেকে 2 বছরের বড়, তিনিও তার সাথে যাচ্ছিলেন, বলে যে আচ্ছা ঠিক আছে চল আমি যাই তোর সাথে। তো তিনি ঘুমের মধ্যে ছিলেন, তিনি যে আদৌ হেঁটে তার সাথে যাচ্ছিলেন এটা তার পরের দিন সকালে মনে থাকবে কিনা এটাও তিনি শিওর না, আসলে এরকম ঘুমের মধ্যে তিনি হাঁটছিলেন। তো সুলাইমান চাচা বলেন যে আমার ওই বয়সে যতটুকু মনে পড়ে, আমি দেখলাম একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, মনে হচ্ছিল যে সারাটা শরীরে তার লোমে ভরা, কেমন পশুর মতো দেখতে। মুখটার মধ্যে সামনের চুল জটলা পেকে সামনে পড়ে আছে। তিনি তার নিজের সামনে মাটি, কেমন একটা মাটি খোঁড়া অবস্থা, মাটিগুলো গর্ত, এবং তিনি মাটির বড় বড় চাকা মুখে কামড় দিচ্ছে। হঠাৎ করে তার চোখ যায়, তিনি হাত ঢুকিয়েছে মাটির ভেতর, একটা হাত চলে আসছে মাটি থেকে, সরাসরি মাটির নিচ থেকে হাত আসবে, এটা তো একদম অস্বাভাবিক। যতটুকু তার মনে পড়ে ওই ছোট্ট মেমোরিতে, 12-13 বছরের মেমোরি, যে হাতটা পুরোটাই মাটির দাগ, কেমন একটা কাদা মাটির মতো, হাতটা চারিপাশে আবৃত, এবং সেই হাতটার প্রথমে আঙ্গুলগুলো কামড় দেওয়া শুরু করলো তিনি, এবং এমনভাবে কামড়াচ্ছে মনে হচ্ছে যে হিংস্র কোনো জানোয়ার কোনো কিছু পেলে জোরে জোরে টান দেওয়ার চেষ্টা করে। তো একটা মানুষের ন্যায় যদি এরকম কেউ এরকম করতে থাকে আপনার সামনে,
আপনি হয়তো ওই সময়ে ঠিক থাকতে পারবেন না, এবং সুলাইমান চাচা মিয়া নিজেও ওই সময় একদম খেয়ে হারিয়ে ফেলছিলেন যে কি করবেন তিনি, কারণ এটা তাদের বাড়ির ঠিক পেছন দিকটায় যে জায়গায় টয়লেটটা ছিল সেই জায়গায় টয়লেটের যে খালি জায়গা উঠানা সেখানে বসে এই কর্মকাণ্ড করছিল। এবং ওই বিভৎস দৃশ্য দেখার পর তার যে ইমিডিয়েট ভাই সে অজ্ঞান হয়ে যায় এবং বাড়ির সবাইকে চিৎকার করতে করতে ডাকে। তো সবাই যখন বাড়ির সবাই বড় ভাইরা এবং তার বাবা মা দুজনেই সবাই এবং দারোয়ান সহ যখন কাছে আসে দেখে যে ওইখানে মাটি টাটি সব উল্টাপাল্টা করা এবং মাটির ভেতর থেকে যে কিছু একটা বের হওয়া আছে, একটা হাত বের করে মাটির উপরে রাখা আর একটা হাত মাটির নিচে মাটির ভেতরে। তো এইখানে তো আর কোনো কবর নাই, তাহলে এইখানে মাটি এবং এই মানুষের যে হাত পরা আছে সেটা কোথার থেকে আসলো? তারা কাছে গেল, তারা দূর থেকে দেখছিল জিনিসটা, তারা যখন কাছে গেল আলো কুপি নিয়ে যখন দারোয়ান কাছে গেল দেখলো এগুলো সব মরা কোনো ভেড়ার বা কিছু একটার মাংস ভেতর থেকে বের করা, কিন্তু এটা কোনো হাত বা কিছু এরকম দূর থেকে লাগলো, কাছে যাওয়ার পর এরকম কিছু মনে হচ্ছিল না। তো পরে যখন ওই জায়গার থেকে যখন সবাই থিতু হলো যে না এখন সে নাই এই জায়গায়, আশপাশের লোকজনদেরকে ডাকাডাকি হলো যে সে থাকতে পারে আশপাশে, তারা আমাদের বাড়িতে আসছিল এবং আশপাশে সে চলে গেছে, সে মাটি খেকো চলে গেছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদের বাড়িতে যেহেতু আসছে আপনাদের বাড়িতে সে অ্যাটাক করতে পারে। সবার মধ্যে একটা ভয় এবং উৎকণ্ঠা কাজ করছিল। আর পরের দিন একজন মানুষ ওই বাড়িতে মারা যায়। সেই বাড়িটার থেকে 5-7 মিনিটের হাঁটা দূরত্বে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির একজন মানুষ মারা যায় এবং ওইটা 2 যৌথ বাড়ির কবরস্থান ছিল, যেটা ছিল সুলাইমান চাচা মিয়াদের এই বাংলোর পেছনে একটা কবরস্থান। সেই কবরস্থানে কবর দেওয়া হবে এবং সেই কবরস্থানে কোনো নির্দিষ্ট বাউন্ডারি ছিল না, তবে সেই বাউন্ডারিগুলো লাল পতাকা দিয়ে চারিপাশে বাউন্ডারি দেওয়া থাকতো সেই সময়। তো তিনি যখন ওই বাড়িতে যখন যে মানুষটা মারা যায়, সেই মানুষটা মারা যাওয়ার পর এলাকাবাসীর সবাই নাকি সেদিন রাতের বেলা কবরস্থানে কবর পাহারা দিয়েছিল, কারণ সেই কবরস্থানের আশপাশে নাকি অনেকেই ওই 2 দিন অনেকেই জানি তাকে দেখেছে। তো তারা সবাই আশপাশের সবাই হিস্ট্রি নিয়েছে যে তাকে যেহেতু দেখা গেছে তো সে হয়তো কবরস্থানে থাকতে পারে, অ্যাটাক করতে পারে। তো প্রায় 2-3 রাত পর্যন্ত লোকজন শিফটে করে সেই কবর পাহারা দিয়েছিল যেন সেই কবরটার মধ্যে কোনো অ্যাটাক না হয়। যাই হোক, একটা সময় 3-4 দিন পর যখন সবাই নর্মাল হয়ে যায় এবং আশপাশের লোকজনদের মধ্যে তখনও আতঙ্ক বিরাজ করছিল, হঠাৎ করে খবর পাওয়া যায় যে একটা লাশ নাকি, একটা উলঙ্গ লাশ নাকি বাড়ির ওই কবরস্থানের পেছনে পড়ে আছে। সবাই এলাকার লোকজন সবাই জড়ো হওয়ার পর দেখে হ্যাঁ সত্যি সত্যি জটলা পাকা একটা উলঙ্গ দেহ কবরস্থানের ঠিক পেছনে পড়ে আছে। সে ওর যে ডেড বডিটা ছিল সেই ডেড বডিটার চারপাশে অনেকগুলো মানুষের হাতের টুকরো সহ মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিছু শুকিয়ে গেছে, কিছু পচে গেছে, গলে গেছে, পোকা বের হচ্ছে, সেইগুলো নাকি সহ তাকে পাওয়া যায়। হয়তো তিনি জমিয়ে রেখেছিলেন এবং সেটা তার একটা অভ্যাস ছিল, হয়তোবা যেহেতু তিনি লাশ খেতেন, তার মাটি সহ লাশ খেতেন, সবকিছুই তার ওই জায়গায় যিনি যে পড়েছিল সে তার চারিপাশে পড়েছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে সেই সময় আসলে ওই গ্রামবাসীর মধ্যে যিনি প্রধান ছিল, মুখ্য ছিলেন, মুখিয়া টাইপের কথা বলেন তারা তো অন্য ভাষায় বলেছেন, তো যেটা বোঝার জন্য যে ওখানে যে বাড়ির মুখ্য ছিল তার কাছে তখন এই ডেড বডিটা সোপর্দ করা হয় এবং তারা সেই ডেড বডিটা পুড়িয়ে ফেলে এবং তারা কনফার্ম করে যে এটাই ছিল সেই মাটি খেকো যে সেই বাড়িতে যন্ত্রণা করত, সবাইকে ভয় দেখাতো, মানুষজন ভয় পেত তার কথা চিন্তা করলে। এবং এটা সেই সময়ের ঘটনা, 1961-62 দিকে সে এলাকা থেকে যখন ওই মাটি খেকোর দেহটা পাওয়া যায়, এরপর থেকে অনেক দিন যাবত নাকি কেউ কোনো দিন আর কোনো ধরনের ইনসিডেন্স বা কোনো ধরনের প্রবলেমের কথা বলেনি। কিন্তু প্রায় মারা যাওয়ারও ওইখানে ওই লাশটা পাওয়ার পর তো নাকি 5-7 বছর অনেকেই সেই হাঁটার শব্দ,
সেই কটকট শব্দ নাকি কবরস্থানের আশপাশে পেয়েছে। তো সবাই বলেছে এটা শিয়াল হতে পারে, কিন্তু এটা ওর কারণ কোনো কর্মকাণ্ড না। তো একটা সময় পরবর্তীতে সুলাইমান চাচা মিয়া তার বাবাও সেখান থেকে ট্রান্সফার হয়ে যায়। ওইখানে আর কি ঘটেছিল পরবর্তীতে সেখান থেকে আর জানা যায়নি, কারণ কর্ণাটক থেকে তাকে আবার কর্ণাটকেরই অন্য জায়গায় তাদের আবার শিফটিং হয়ে যায়। তো সেটা তাদের ওই এলাকার একটা ঘটনা ছিল, এবং তারা থাকা অবস্থা তাদের ওই জায়গায় যে তারা যে ভয়টা বা আতঙ্কটার মধ্যে তারা ছিল সেই জায়গায়, সেটা বিতাড়িত হয়ে যায়, এবং সেটা সেই জায়গার মানুষজনরা স্বস্তি ফিরে আসে। তো এই মাটি খেকর ঘটনাটা তিনি অনেকদিন যাবৎ তার মনের মধ্যে ছিল, এবং তার ছেলেকে অনেক কিছু বলতো, কিন্তু ছেলেরা বিশ্বাস করতো না, কারণ এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়াতে নাকি সেটা সাহায্য করতো যে মাটি খেকো আসবে। কি নামটা ছিল সেটা নাকি তিনি সুলাইমান চাচা মিয়া মনে করতে পারছিলেন না, বিধায় আমাকে বলতে পারেননি তিনি। আমি অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুলাইমান চাচা এবং তার পরিবারকে, যারা আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং সাহস করে শেয়ার করেছেন। নিজের পরিবারকেও না জানা অজানা অনেক কিছুই বলেননি তিনি, যেটা তিনি বললে ভয় পেতেন বিধায় মনে করতে চাইতেন না, সেটা আমাকে তিনি শেয়ার করেছেন। হয়তো তার কিছুদিন থাকতে কষ্ট হবে, কিন্তু আমি যে একটা ঘটনা পেলাম, একটা মজার ঘটনা পেলাম, মাটি খেকো বা লাশ খেকোর ঘটনা পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। এবং ভারত অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মুসলিম আছে, আপনারা জানেন সেটা। এবং কর্ণাটকের বিদার অঞ্চলে নাকি প্রচুর মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, এবং সেখানে একটা কেল্লা আছে যেটা অনেক আগের কেল্লা। সেখানে একটা মাদ্রাসা আছে যেটা 1840 সালে স্থাপিত হয়। তো ভারতের অঙ্গরাজ্যে এমন অনেক এনশিয়েন্ট কিছু জায়গা আছে যেগুলিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক ঘটনায় পাওয়া যায় খুঁজলে। তো সেরকম একটা সাপের ঘটনা আমি হয়তো কিছুদিনের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমাকে শুনছেন, আমাকে শোনেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ ডক্টর আলিফকে, যিনি আমার ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করেন। হয়তো আমাকে একটা সময় ডিফারেন্টভাবে বলা হয়েছিল, আমি আসলে আমার প্রফেশনটা আপনাদের সামনে নিয়ে আসতে চাইনি, তবে আমি প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করি এবং বিভিন্ন ধরনের এনশিয়েন্ট স্টাফ যেগুলো আছে সেগুলো আমি বের করার চেষ্টা করি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কোনো একটা ঘটনায় আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সেবার হয়তো আমি এইভাবে লিখে আপনাদেরকে পাঠাতে পারবো না। আশা করছি আমার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।